আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। ঘটনাটি এই 2025 সালেই ঘটেছে, রমজান মাসের পরে। আর এটি ঘটেছিল ওনার নিজ কাকির সাথেই। কাকা একজন রেমিটেন্স যোদ্ধা, প্রবাসী। আর উনি মূলত যেহেতু বিদেশেই বেশিটা সময় থাকেন, কাকার বিদেশ থাকার সময়টা বাবার বাড়িতে থাকেন। কাকা কাকির 5 বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ে হয়েছে 7-8 বছরের বেশি সময়। তো কাকা যখন দেশে আসেন তখন কাকি তার বাবার বাড়ি থেকে চলে আসেন। তার বাবার বাড়ি সরস্বতী ইউনিয়নে। ওই এলাকায় যারা আছেন তারা সরস্বতী ইউনিয়ন চিনে থাকবেন। তো প্রতিবার যখন কাকা আসেন, যেহেতু অনেকদিন পর পর আসেন, বিভিন্ন জায়গায় দাওয়াত খেতে যাওয়া, অনেক আত্মীয় স্বজনরাও আবার দেখতে আসে, কাকা কাকির মধ্যে বন্ডিংটা খুবই ভালো। কিন্তু এবার যখন কাকা এসেছেন, হঠাৎ করে কাকির আচরণে অদ্ভুত কিছু পরিবর্তন কাকা লক্ষ্য করেন। কাকা লক্ষ্য করেন যে যেই কাকি সবসময় তার সাথে ছায়ার মতো থাকতেন, কাকি কাকাকে দেখার সাথে সাথে ভয় পেয়ে যেতেন, ওনার হার্টবিট বেড়ে যেত, চমকে উঠতেন ওনাকে দেখার সাথে সাথে। আর উনি হেঁটে আসেন ওনার দিকে, মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা হেঁটে আসছে, এমন একটা অবস্থা। কাকি এই বিষয়টা কাকার সাথে শেয়ার করেছেন। কাকাও যখন এই বিষয়টা বুঝতে পারছেন যে কাকি হঠাৎ করে ভয় পেয়ে যায়, তাকে দেখলে আতঙ্কিত হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি, এটা কাকিও ধরতে পারে না, কাকাও ধরতে পারে না। আর একটা বিষয়, কাকা কাকি যখন রাতের বেলা একসাথে ঘুমান, তখন ঘুমের ঘোরে কাকি কাকাকে অনেক গালিগালাজ করতে থাকেন। এই তুই দেশে আসছিস কেন, আবার কবে যাবি, তাড়াতাড়ি চলে যা, ভাগ এখান থেকে, বিছনা থেকে সর, এই টাইপের কথাবার্তা উনি ঘুমের মধ্যে বলতে থাকেন। তো কাকা এই বিষয়টা আসলে কারোর সাথে শেয়ার করছিলেন না। বিষয়টা একান্ত দুজনের মধ্যে ঘটছে, এই জন্য বিষয়টা কারোর সাথে শেয়ার করতে চান নাই। অনেকদিন পর বাড়িতে আসছেন, এসব বিষয় নিয়ে শেয়ার করলে বিষয়টা কেমন হয়, এই জন্য উনি শেয়ার করতে চান নাই। তো এভাবে বেশ কয়েকদিন চলে যাচ্ছে। এক রাত্রে হয় কি যে কাকি কাকার জন্য খাবার টাবার রেডি করেছেন। এখন দেখা গেল যে জগে পানি নাই। কল থেকে ঠান্ডা পানি নিয়ে আসবেন। কল চাপার পর ন্যাচারাল একটা ঠান্ডা পানি কিন্তু পাওয়া যায়, বিশেষ করে চাপকল থেকে। এই ধরনের পানির একটা আলাদা স্বাদ রয়েছে। তো কাকা আবার এই ধরনের পানি খেতে পছন্দ করতেন, চাপকলের পানি যেটা মাত্র তোলা হয়েছে। তো কাকি কি করেছেন, ওই পানিটা আনার জন্য ওই চাপকলের কাছে গিয়েছেন। রাত তখন কিন্তু বেশি না, মানে রাতের খাবারের সময় হয়তো বা 10টা এরকম বাজে আর কি। তো উনি যখন চাপকলে চাপ দিয়েছেন, উনি দেখেন যে পানি নাই, মানে চাপকলে পানি নাই। এই ধরনের সমস্যা কিন্তু হয় চাপকলে, বিভিন্ন ধরনের জিনিস ওই চাপকলের ভিতরে থাকে, ওয়াশার থাকে, এই টাইপের কিছু জিনিস থাকে। এগুলোতে সমস্যা হইলে এই চাপকলের পানি চলে যায়। তখন যেটা করতে হয়, উপর থেকে পানি ঢালতে হয়, আর চাপকলের যেদিক দিয়ে পানি পড়ে এক হাত দিয়ে ওই জায়গাটা বন্ধ রাখতে হয়, যাতে কোনো দিক দিয়ে বাতাস না ঢোকে। তো উপর থেকে পানি দেওয়ার পর ওই এক হাত চেপে ধরে রাখতে হয়, কারণ হচ্ছে বাতাস তো ঢোকেই, আর একটা সমস্যা হচ্ছে যে পানি ওই দিক দিয়ে আবার বের হয়ে যায়, এই জন্য এক পাশে ধরে রাখতে হয়। আবার আর এক হাত দিয়ে যখন চাপ দেওয়া শুরু হয় আর কি, বা চাপ দিতে হয়, তখন পানিটা ওঠে। এটা যারা এই বিষয়টা দেখেছেন বা অভ্যস্ত আছেন তারা বুঝতে পারবেন চাপকলের এই বিড়ম্বনাগুলো। তো কাকি চিন্তা করলেন যে এখন পানি তো নাই, কি করব, পাশে তো একটা পুকুর ছিল। উনি চিন্তা করলেন যে এই জগটা তো হাতেই আছে, জগ দিয়ে একটু পুকুর থেকে পানি নিয়ে আসি, এই পানিটা আবার কলের ভিতরে দিয়ে আমি পানি তুলে তারপরে ভিতরে নিয়ে যাই। কাকা অপেক্ষায় আছেন, খাবার খাবেন, কাকি পানি নিয়ে আসবে। তো পুকুরটা একদম পাশেই ছিল। কাকি জগটা হাতে নিয়ে পুকুরের কাছে গিয়েছেন। তো পুকুর ঘাটে যখন গিয়েছেন পানি তুলবেন, এমন সময় এক ধরনের অদ্ভুত আওয়াজ উনি শুনতে পান। আওয়াজটা এমন ছিল, কেউ যদি নাক ডাকে, ঘুমের ঘোরে অনেকে নাক ডাকে না, এই নাক ডাকলে, বিশেষ করে উচ্চস্বরে নাক ডাকলে যেরকম সাউন্ড হয় ওরকম সাউন্ড। উনি চিন্তা করলেন যে এইরকম সাউন্ড কোত্থেকে আসে। তো উনি খেয়াল করলেন পুকুরেরই একটা পাশে
কিছু একটা পানির নিচে আছে, নড়াচড়া করছে, এরকম শব্দ করছে। উনি চিন্তা করলেন কি ব্যাপার, এইটা কি, এরকম আওয়াজ তো কখনো শুনি নাই, পানি থেকে বুড়বুড়ি উঠলেও তো এরকম শব্দ হয় না, জিনিসটা কি? কাকি খেয়াল করলেন এই শব্দটা আস্তে আস্তে বেড়েই চলছে। হঠাৎ করে তখন কাকা ঘর থেকে কাকিকে ডাক দেয় যে, কই গো, পানি আনতে এতক্ষণ লাগে নাকি, আসো। তো এইটা যখন কাকা বলেছে ঘর থেকে, কাকি তো শুনেছেন। আর তখন নাকি ওই যে যেই জায়গাটা থেকে আওয়াজ আসছিল, ওই জায়গাটা পানির নিচে কিছুটা নড়াচড়া হচ্ছিল, ওই জায়গা থেকে মানুষের মতো একটা অবয়ব নাকি ওঠে, পুকুরের ঢাল বেয়ে কিছুটা উঠেছে। এই জিনিসটা কালো কুচকুচে, উচ্চতা খুব বেশি না, লিকলিকে শরীর, পুকুরের অন্য পাশে দৌড় দিয়েছে। তার দৌড়ের স্টাইল দেখে মনেই হয় না এই জিনিসটা মানুষ, অথচ তার হাত পা আছে, মাথা আছে। কাকি এতটুকু বুঝতে পেরেছিলেন। কাকি তখন দ্রুত তার জগে পানি ভরে নিয়ে কলের কাছে আসেন। কলের কাছে এসে উনি যখন কলের হ্যান্ডেলটা ধরেছেন, তখন মনে হলো কলের হ্যান্ডেলটা স্বাভাবিক। স্বাভাবিক বলতে পানি যখন থাকে না, এই হ্যান্ডেলটা কিন্তু খুব ইজিলি নড়াচড়া করে। উনি যখন ধরেছেন তখন মনে একটু শক্ত শক্ত, যখন চাপ দিয়েছেন সহজেই পানি উঠে গেছে। অথচ একটু আগেও এখানে পানি ছিল না। উনি তো অবাক হয়ে যান। ওনার জগে থাকা ওই পুকুরের পানি ফেলে দিয়ে উনি তারপরে কলের পানি নিয়ে ঘরে আসেন। এই যে ঘটনা ঘটলো, এটা কিন্তু কাকি কাকাকে শুরুর দিকে বলেন নাই, পরবর্তীতে বলেছিলেন। তবে কাকা চিন্তা করলেন যে এমনিতেই বিদেশ থেকে আসার পর একটার পর একটা সমস্যা লেগেই আছে, আবার এই জিনিস কাকে বলবো, এটা আবার কে কি মনে করবে, আর এক সমস্যা। এই জন্য কাকা বলেন যে তুমি এইটার কাউকে বইলো না। কাকিও বিষয়টা চেপে যান। তো ওই রাত্রে ওনারা যখন ঘুমিয়েছেন, অন্য রাতের মতো ঘটনা কিন্তু ওই রাত্রে ঘটেনি। অন্যান্য রাত্রে কাকি ঘুমের ঘরে কাকাকে আজে বাজে কথা বলেন। এবার কি হয়েছে, ঘুমের ঘরে গালিগালাজ না করে কাকি এমনভাবে কাকাকে আঘাত করছে যেটা স্বাভাবিকভাবে কেউ করে না। এমনভাবে আঘাত করছে যে মানুষকে মেরে ফেলার জন্য যেরকম আঘাত করা হয় ওই রকমভাবে। কাকা তো খুব বিরক্ত হন কাকির উপরে। উনি কি করেছেন, বালিশটা নিয়ে ড্রয়িং রুমে চলে গেছেন। তো ড্রয়িং রুমের কিন্তু দরজা নাই, তবে ওইখানে একটা পর্দা টানানো আছে। তো কাকা কি করেছেন, ড্রয়িং রুমে গিয়ে সোফার উপরে শুয়ে পড়েছেন, ঘুমানোর চেষ্টা করছেন। তো ড্রয়িং রুমে আবছা আলো ছিল। উনি মন টন খারাপ, ঘুম আসছে না। হঠাৎ করে উনি একটা অদ্ভুত জিনিস দেখতে পান। উনি দেখতে পান এই যে পর্দা যেটা টানানো ছিল, পর্দার পাশ থেকে একটা মাথা বের হয়ে আছে। মানে আমরা যদি পর্দার পাশে দাঁড়িয়ে মাথাটা কাত করে কাউকে দেখি, অপর পাশ থেকে আরেকজন কিভাবে দেখবে মাথাটা, ওই রকমভাবে মনে হচ্ছে যে কেউ একজন মাথা বের করে কাকাকে দেখছে আর মৃদু হাসছে। আবছা আলোতে হাসিটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এই হাসিটা বা ফেস কাটিং যেটা, এটা কিন্তু কাকির মতো। তো কাকা চিন্তা করলেন যে ঘুমের ঘরে এরকম আচরণ করে এখন আবার ফাজলামি করতে আসছে এখানে। ও কাকা আর তাকান না বা জিজ্ঞেসও করেন না। কাকা মেজাজ খারাপ করে চোখ বন্ধ করে আছেন। তো 2 মিনিট পর কাকা চোখ খোলেন। চোখ খুলে দেখেন একই রকম, ওই মাথাটা একটু কাত করে মৃদু হেসে চলেছে। আর কাজ যে করেছে, চুলটাও একপাশে ঝুঁকে পড়েছে, এটাও কিন্তু কাকা দেখছেন। একটা পর্যায়ে কাকা খুব বিরক্ত হন। ওনার স্ত্রীকে অর্থাৎ কাকিকে কিছু বলবেন, রাগ করে বকাঝকা করবেন, এই চিন্তা করে উনি সোফা থেকে নেমে ওই পর্দার দিকে যেতে থাকেন। যখন উনি যেতে শুরু করেছেন, তখন উনি দেখেন মাথাটা আবার আস্তে করে পর্দার আড়ালে চলে গেল। আড়ালে যাওয়ার কিন্তু 1 সেকেন্ড পরেই কাকা পর্দার ওপাশে যখন গিয়েছেন, দেখেন যেখানে কেউ নাই। আরে কোথায় গেল? উনি দ্রুত কাকির রুমে গিয়েছেন, দেখেন যে কাকি বেঘোরে ঘুমাচ্ছে। উনি তো কাকিকে ডাকাডাকি শুরু করেছেন। অনেকক্ষণ ডাকাডাকি করার পরেও কাকিকে উঠাতে ব্যর্থ হন। উনি বুঝতে পারছেন না যে আসলে উনি কি দেখলেন। এরপর উনি কাকির পাশেই ঘুমিয়েছেন। সকালবেলা উনি যখন ঘুম থেকে উঠেছেন, তখন তো এই বিষয়গুলো উনি শেয়ার করেছেন।
অনেকের সাথে, মানে পরিবার অনেকের সাথে যে এই ব্যাপার। এরপর কাকিকে নিয়ে কাকা শ্বশুর বাড়ি অর্থাৎ কাকির মা বাবার বাড়িতে যান। তো ওখানে সারাদিন ছিলেন। বিকালের দিকে যখন চলে আসবেন তখন কাকি নাকি অস্বাভাবিকভাবে হেসে হেসে ওনার মাকে বলছে, আমাকে নিয়ে যাও ওইখানে, আমাকে নিয়ে যাও। ওইখানে নিয়ে যাও মানে আসলে কোনখানে? কাকির মা ভাবছিলেন যে মজা করছে মনে হয়, তাই এরপর কাকা কাকি চলে আসছেন। ওই দিন রাত্রে আবারও কাকির ঘুমের মধ্যে তার আচরণের পরিবর্তন হয়। এবার কাকাকে মারেও নাই, বকেও নাই, এমনভাবে নাকি হাসছিল যে দাঁতে দাঁতে মুখ চেপে রেখে কেউ যদি হিহি করে হাসে কেমনটা হয় ওই রকম। এই জিনিসটা দেখে কাকা কিন্তু মারাত্মক ভয় পান। উনি সাথে সাথে উঠে ওনার মা বাবাকে ডাকাডাকি করেছেন, তারা উঠেছে, তারাও কিন্তু একই দৃশ্য দেখছে যে কাকি ঘুমিয়ে এরকমভাবে হিহি করে হাসছে। তো দাদা বিভিন্ন সূরা পড়ে ফু দিচ্ছেন, প্রায় 30 মিনিট উনি বিভিন্ন সূরা পড়ে দোয়া দুরূদ পড়ে ফু দিচ্ছেন। 30 মিনিট পরে গিয়ে হাসি বন্ধ হয় এবং উনি ঘুমের মধ্যেই তো আছেন, মানে ওনার কিন্তু ঘুম চলছে, উনি কিন্তু আর জাগেন নাই। পরের দিন সকালবেলা প্রায় 11টার দিকে উনি ঘুম থেকে উঠেছেন। এরপর দাদা কাকাকে জিজ্ঞেস করছেন যে আসলে ব্যাপারগুলো কি হচ্ছে, একদম শুরুর থেকে বল। তো উনি শুরুর থেকে পুঙ্খানুপুঙ্খভাবে বিবরণ দেন আর কি। তখন দাদা বলেন যেগুলো তো আরও আগে বলা উচিত ছিল, আমরাও তো খেয়াল করতেছি যে মেয়েটার মধ্যে কিছু পরিবর্তনগুলো তো স্বাভাবিক না। এরপর এই কাকির মা বাবাকে খবর দেওয়া হয় ফোনে, ওনারাও দ্রুত চলে আসেন, বেশি দূর তো না, কাছাকাছি আর কি। সবাই মিলে আলোচনা করেন, সিদ্ধান্ত নেওয়া হয় যে একজন ভালো হুজুরকে দেখাবেন। ঘণ্টাখানেকের মধ্যে একজন হুজুরকে দেখানো হয় আর কি। হুজুর সব কথা শুনে কাকিকে তেল পড়া, পানি পড়া এগুলো দিয়ে যান এবং বলেন যে জিন হাজির করে দেখতে হবে আসলে ব্যাপারটা কি। আর উনি এটাও বলেন যে আগামী দিন এই বিষয়টা জানাবেন। তো ওই দিন রাতেও কিন্তু এই যে তেল পড়া, পানি পড়া এই জিনিসগুলো ব্যবহার করেও কাকির আচার আচরণে কিন্তু পরিবর্তন হয় নাই। রাতের বেলা দাঁত চেপে রেখে কাকি হাসছে। কাকি যখন দাঁতে দাঁত চেপে রেখে হাসছে ঘুমের ঘরে, তখন কিন্তু ওই বাড়ির বেশ কয়েকজন পুরুষ সদস্য, মহিলা সদস্য মিলেও এই দুই পাটির দাঁত আলাদা করতে পারেনি, এত চেপে উনি হাসছিলেন আর কি ওই দাঁতের পাটি দুটো। তো যাই হোক, পরের দিন হুজুরের কাছ থেকে ভিন্ন ধর্মী একটি ঘটনা ওনারা শুনতে পান। হুজুর বলেন 2024 সালে ফেনীতে ভয়াবহ বন্যা হয়েছিল। তখন কাকি ওনার বাবার বাড়িতে ছিলেন। বন্যার প্রথম দিকে যখন আস্তে আস্তে পানি বাড়ছিল, কাকিদের বাড়ির আশেপাশে অনেক বড় বড় জমি ছিল। কাকি দুপুরবেলা মাছ ধরার জন্য জমির মাঝখানে গিয়েছেন। তখন ওনার সাথে ওনার পাশের বাড়ির আরও 3-4 জন লোক থাকলেও কাকি একা ওনাদের থেকে দূরে চলে গিয়েছেন। জমির পাশে একটা বাগান ছিল আর ওইটার পাশে একটা ছোট গর্তের মতো ছিল, ওইখানে কিছু মাছ কাকি দেখতে পান। তো ওইটা থেকে মাছ তুলে আনার জন্য কাকি ওই দিকটাতে গিয়েছিলেন। মূলত ওইখানেই একটা গাছে একটা পুরুষ দুষ্টু জিন কাকিকে দেখেছিল। এরপরেই ওই জিনটা নাকি প্ল্যান করেছিল কাকির পিছনে লাগবে, কিন্তু কোনো কিছু একটা চিন্তা করে আর ওই সময় পিছন নেয় নাই। সমস্যা হয় কি, কাকি ওই দিনই সন্ধ্যার পর ওনার ছোট ভাইকে নিয়ে ওই গর্তের কাছে আসে যে মাছ আরও কিছু আছে কিনা। ওই সময় জিনটা সুযোগ পেয়ে যায় কাকির পেছনে লাগার। কাকিকে মাঝে মধ্যে ছোটোখাটো ভয় দেখালেও বড় ধরনের কোনো ভয় দেখাতো না, ক্ষতিও করতো না, খুব একটা প্রভাব কাকির উপর পড়েও নাই। সমস্যা যেটা হয় সেটা হলো, কাকা যখন দেশে আসছে তখন ওই জিনটা চাইতো না যে কাকার সাথে সে ভালো করে কথা বলুক, এক বিছানায় ঘুমায় থাক, এটা এই জিনটা চাইতো না। এই জন্যই এমন একটা প্রভাব বিস্তার করেছিল যাতে করে রাতের বেলা কাকি ঘুমের ঘরে কাকাকে বিভিন্ন আজে বাজে কথা বলতো, আঘাত করত, হাসাহাসি করত, এই ধরনের বিষয়গুলো হতো। আর ওই জিনের প্রভাবেই মূলত কাকি কাকাকে দেখে ভয় পেতেন। কাকার চেহারা দেখলে ওনার মধ্যে একটা ভয় কাজ করত, মনে হতো ভয়ঙ্কর কিছু একটা তার দিকে হেঁটে আসছে। এটাই হচ্ছে কারণ। আর
ওই জিনটা নাকি খুবই দুষ্টু স্বভাবের, সুযোগ পেলেই কাকিকে গায়েব করে দেবে, তাকে আর পাওয়াই যাবে না। তো এই কথা শোনার পর সবাই তো কান্নাকাটি শুরু করে। কাকা কাকির একটা 5 বছরের ছেলে আছে, তার ভবিষ্যৎ কি হবে এটা যদি সমাধান না করা যায়। তখন হুজুর উনি বলেন যে ইনশাল্লাহ সমাধান হবে, তবে আমার ওস্তাদ এটা সমাধান ইনশাল্লাহ করতে পারবেন। তো ওস্তাদের ঠিকানা দিয়ে দেন, ওস্তাদের কাছে ওনারা যান। তো ওস্তাদ বলেন যে ঠিক আছে, এই সমস্ত সমস্যাগুলো এর আগেও আমি সমাধান করেছি, মূলত আশিক জিনের কারণে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। যে জিনেরা অন্যের প্রতি আকৃষ্ট হয়, তাদেরকে বিরক্ত করে, সংসার করতে দেয় না, বিভিন্নভাবে বাধাগ্রস্ত করে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো থাকে না, ঝগড়াঝাটি হয়, এগুলো সমাধান করা যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, হুজুর একটা সময় দেন, এই সময় ওনারা আবার যান একটা নির্দিষ্ট ঘরে, শুধু কাকা এবং কাকিকে ঢোকার অনুমতি দেন, অন্যদেরকে বাইরে রাখেন। আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন উনিও ওই সময় গিয়েছিলেন। তো উনি বাইরে ছিলেন, উনি বুঝতে পারেন নাই যে কি কথা হচ্ছে, ওনারা পরে বুঝতে পেরেছিলেন আর কি, যে পিয়াস ভাই উনি ওই সময় ছিলেন আর কি। তো হুজুর তাদের সাথে ঘরের ভিতরে কি ধরনের কথা বলেছিল এটা তো শোনেন নাই, তখন 1 ঘন্টারও কম সময় এরকম ছিল আর কি। এরপরে ওনারা বের হয়ে আসছেন, বা 1 ঘন্টার কাছাকাছি একটা সময় এরকম হবে আর কি। তো বের হওয়ার পর হুজুর বলেন আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক হয়েছে। তখন সবাই জিজ্ঞেস করছেন আসলে কী হয়েছে। তখন কাকাই বলছে যে এর শরীরে তো জিন হাজির করা হয়েছিল। তখন হুজুর বলে উঠছেন যে উনি ওনার অনুগত জিনদের মাধ্যমে খোঁজ নিয়েছেন এই জিনের বিষয়ে। মূলত যদি নাকি কাকি আবার তার বাবার বাড়িতে যেত, তখন কাকিকে কোনো এক মায়াজালে আবদ্ধ করে কোথায় যে নিয়ে যেত এটা বলা মুশকিল। আর যদি কাকি তার বাবার বাড়িতে না যেত, তাহলে যে কোনোভাবেই কাকির মাধ্যমেই কাকার বড় ধরনের একটা ক্ষতি করে ফেলতো। এটাই ছিল ওই জিনের পরিকল্পনা। তারপর নাকি হুজুর ওই জিনকে হাজির করে অনুরোধ করেছিলেন চলে যেতে, সে তো যাবে না। এরপর হুজুরের অনুগত জিনদেরকে দিয়ে ওই জিনকে ভয় ভীতি দেখালেও সে যেতে চায় না। এরপর ওই জিনরা বলে যে এই জিনের মা বাবা নাকি এই বিষয়টা জানে। তখন মা বাবাকে হাজির করার প্রক্রিয়া করা হলেও বাবা আসেনি, তবে মা এসেছিল। মা আসার পর সেই বিষয়গুলো শোনে হুজুরের কাছ থেকে। তখন তার মা বলে ঠিক আছে, আমি আমার ছেলেকে আলাদা করে রাখবো, যেহেতু ও ওর সংস্পর্শে এসেছে, এই জন্য এখানে কিছু ব্যাপার রয়েছে যেগুলো করতে হবে। 20 কেজি মিষ্টি, 5টা মোরগ, এই জিনিসগুলো ওইখানে দিয়ে আসতে হবে যেখানে কাকিকে ওই জিনটা আসর করেছিল প্রথম। ওই যে একটা জমির মধ্যে বাগান আছে, সেই বাগানের কাছে গর্ত ছিল, যে গর্তের কাছে মাছ দেখেছিলেন, ঠিক ওই জায়গাতে। আর এটা কাকিকেই দিয়ে আসতে হবে, কাকা যেতে পারবে না। আর 100 দিন টানা 100 দিন যেন কাকি তার বাবার বাড়িতে না যান। 100 দিন পরেও যদি যান, রাতের বেলা খুব জরুরি দরকার ছিল যেন বাইরে বের না হন। তো যেরকম বলা হয়েছিল সেই কাজটাই করা হয়েছিল। আল্লাহর রহমতে এরপর থেকে আর কোনো ধরনের সমস্যা এখন পর্যন্ত হয় নাই, আলহামদুলিল্লাহ। প্রিয় লিসেনার্স, এই যে সময়গুলো, যে সময়গুলোতে আসলে এই ধরনের জায়গাগুলোতে যেতে হয় না, এই ধরনের জায়গাগুলোতে গেলে আশিক জিন ছাড়াও অনেক ভয়ঙ্কর জিনগুলো কিন্তু আক্রমণ করতে পারে। তো এটাই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ইমরান ভাই, শুরুতে বলতে চাই আমি আপনার একজন নিয়মিত শ্রোতা, আর আজ আমি যে ঘটনাটি লিখে পাঠাচ্ছি সেটি আমার সাথেই ঘটেছিল। তবে ভাই, আমি দুঃখ প্রকাশ করছি এই কারণে যে সঙ্গত কারণে আমার নাম ও ঠিকানা বলতে পারছি না, আর ঘটনাটি আমার নিজের সাথেই ঘটেছিল। যাই হোক, আমার ঘটনাটি যদি আপনি বাছাই করেন তাহলে এটা আমার জন্য একটা খুশির বিষয় হবে। তবে আমি বেশি কথা না বাড়িয়ে সোজা মূল ঘটনায় চলে যাই। মনে করুন যে আমার নাম আলী। ওই ঘটনার দিন আমার সাথে যা যা ঘটেছিল সব বলছি বিস্তারিতভাবে। বলছেন আলী ভাই, ঘটনাটি ঘটেছিল 2018 বা 17 ডিসেম্বর মাসে। আমার পরিবার বলতে খুব বেশি লোকজন নেই। আমার পরিবারে শুধু ছিলাম আমি, আমার বাবা আর আমার স্ত্রী। আমার তখন বিয়ে হয়েছিল, প্রায় 1 বছর হয়ে গিয়েছে। আমরা 3 জন মিলে এক বাসায় ভাড়া থাকতাম। আমাদের 3 রুমের ফ্ল্যাট ছিল। জীবন ভালোই কাটছিল সে ভয়ঙ্কর ঘটনা ঘটার আগ পর্যন্ত। প্রতিদিন স্বাভাবিকভাবেই আমার দিন কাজের ব্যস্ততায় কাটতো।
বাড়ি এসে স্ত্রী ও বাবার মুখ দেখলে সব ক্লান্তি ভুলে যেতাম, কারণ তাদের জন্যই তো এত কিছু করা। আমাদের পরিবারটা ছোট্ট হলেও খুব হাস্যোজ্জ্বল ছিল। যাই হোক, হঠাৎ আমরা যে শহরে থাকতাম সেই শহরে এক গুজব ছড়িয়ে পড়ে। অবশ্য কারো কারো মতে গুজব এবং কারো কারো মতে সত্য। যেটি ছড়িয়ে পড়ে সেটি ছিল এমন একটি বিষয় যে আমরা যেই শহরে থাকি সেই শহরে নাকি রাত 12টার পরে ইদানিং একটা ভুতুড়ে অ্যাম্বুলেন্স ঘুরে বেড়ায়। রাত 12টা বাজলেই নাকি ওই অ্যাম্বুলেন্স নিজের শিকার খুঁজতে রাস্তায় বেরিয়ে পড়ে। অবশ্য কিছু মানুষের নিখোঁজ হওয়ার কথাও সেই দিনগুলোতে শোনা গিয়েছিল। আমাদের সেই শহরের কেউ কেউ বলতো এই কথাগুলো একদম বেহুদা। এরকম আবার হয় নাকি যে একটা অ্যাম্বুলেন্স রাত 12টার পরে মানুষদেরকে নিয়ে উধাও করে ফেলে? আবার কেউ কেউ বলতো তাহলে ইদানিং নিখোঁজ হওয়া মানুষগুলো কোথায় যাচ্ছে? আর তাদের মধ্যে বেশিরভাগ মানুষই তো নিখোঁজ হওয়ার আগে অ্যাম্বুলেন্সের জন্য কল করেছিল। অর্থাৎ শহরের মধ্যে একটা কানাঘোষা শুরু হয়ে গেল। মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেল। কেউ কেউ বিশ্বাস করতে ভূতের অ্যাম্বুলেন্সের ব্যাপারটা সত্য, অন্যদিকে কেউ কেউ বলতো এটা পুরাই বানোয়াটার গুজব। আমি আর আমার পরিবার ছিলাম এটা গুজব সেই পক্ষে। যারা ভয় পেত তারা রাতে বাইরে হওয়া মোটামুটি কমিয়ে দিয়েছিল। তো আমরা এই জিনিসটাকে গুজব মনে করে কখনোই তোয়াক্কা করিনি। আমাদের যখন ইচ্ছা করতো তখন বাইরে বের হতাম, আবার ঘুরতে চলে যেতাম। তাই সময়টা দুপুর হোক, সন্ধ্যা হোক কিংবা রাত, আমাদের আর ওইসব বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। কারণ আমরা তো ভাবতাম সেটা মিথ্যা কথা, শুধুমাত্র গুজব। সে অ্যাম্বুলেন্স সম্পর্কে এমন কথা বয়ে বেড়াচ্ছিল যে রাত 12টার পরও অ্যাম্বুলেন্স রাস্তায় নামে, আর যাকে দেখে তাকেই নাকি অ্যাম্বুলেন্সে উঠিয়ে এমন কোনো এক জায়গায় নিয়ে যায় যেখানে মানুষের পক্ষে থাকা সম্ভব নয়, যেখানে কোনো মানুষ একবার গেলে আর ফিরে আসতে পারে না। সে জায়গা নাকি পৃথিবী থেকে ভিন্ন ও রহস্য ঘেরা। আমাদের কাছে এই কথাগুলো একদম নাটকীয় মনে হতো, তাই কখনো বিশ্বাস করার কথা ভাবেনি। যাই হোক, এভাবেই আমাদের দিন কেটে যাচ্ছিল নির্ভয়। আমার স্ত্রীর নাম ছিল লেমা, ছদ্মনাম। ওই অ্যাম্বুলেন্সের ঘটনা যখন শুরু হয় তখন থেকে প্রায় 5 মাস পর আমার স্ত্রীর প্রসব বেদনা ওঠে। তার গর্ভধারণের আগে থেকেই এই ভুতুরে অ্যাম্বুলেন্সের ঘটনা শুরু হয়েছিল। আমার স্ত্রীর মায়ের বাড়িতে সাধারণত তার আপনজন বলতে ভাই ছিল। তার 2 জন ভাই, কোনো বোন ছিল না, আর বাবা মা আগেই মারা গিয়েছে। তাই মহিলা বলতে আমাদের সাথে তখন কেউ ছিল না। আর এইসব ব্যাপারে যদি কোনো মহিলা থাকে তাহলে একটু বেশি সাহায্য হয়ে যায়। তবে যেহেতু নেই তাই আর কিছু করার ছিল না। প্রথমে আমি আমাদের আশপাশের প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য চাইলাম, কিন্তু কেউ সাহায্যের জন্য রাজি হলো না। সবাই এক কথায় বলল, আরে ভাই জানেনই তো এখন রাত বাজে 12টা, অন্য কোনো সাহায্য হলে আমাদের কোনো অসুবিধা ছিল না, কিন্তু রাতের 12টা বাজে, আমরা বাইরে যেতে পারবো না। ওইদিকে আমার স্ত্রী ব্যথায় কোকাচ্ছে, আমার বাবা বৃদ্ধ মানুষ, নিজের যত্নই নিজে রাখতে পারেন না। আমার স্ত্রীর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। তারপর আমি আমাদের ফ্ল্যাটে ফিরে এসে বাবাকে বললাম, বাবা তুমি ওর সাথে থাকো, আমি একটু নিচে যাচ্ছি সাহায্য খোঁজার জন্য। আমার নিচে গিয়ে দেখতে হবে গাড়ি ঘোড়া পাই কিনা। আমার বাবা বললেন, তুই সাবধানে যা, আর তাড়াতাড়ি যা, গিয়ে দেখ কোনো রিক্সা বা গাড়ি ঠিক করতে পারিস কিনা। ওকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতেই হবে। তুই সাবধানে গিয়ে দেখ তাড়াতাড়ি কি ব্যবস্থা করতে পারিস। আমি হন্তদন্ত হয়ে বাড়ির মেন গেটের চাবিটা খুঁজতে শুরু করলাম, কারণ রাত 12টা বাজলে গেট তালা দিয়ে দেওয়া হয়। কোকাতে কোকাতে লিমা বলল, চাবি শোকেসের ভেতরে আছে। আমি তাড়াতাড়ি চাবিটা নিয়ে দৌড়ে নিচতলায় গেলাম, মেন গেট খুললাম। সময়টা ছিল শীতের সময়, বাইরে প্রচন্ড শীত আর কুয়াশা। কুয়াশা যদিও প্রচন্ড বেশি ছিল না, তবে ঠান্ডা বেশি ভালোই ছিল। তাড়াহুড়োয় আমি কোন সোয়েটার বা চাদর নিয়ে আসতে পারিনি। মেন গেট থেকে বের হয়ে দেখলাম দূর পর্যন্ত কোনো মানুষ নেই। অবশ্য 5-6 মাস আগেও রাত 1টা পর্যন্ত রাস্তায় মানুষ দেখা যেত। কিন্তু এই ভুতুরে অ্যাম্বুলেন্সের ঘটনার যখন সমালোচনা শুরু হয়ে থাকে তখন থেকে মানুষ 11:30টার মধ্যে যে যার বাড়িতে থাকার চেষ্টা করে। খুব বেশি প্রয়োজন না পড়লে কেউই বের হয় না। আমি বাইরে বের হয়ে দেখলাম রাস্তার 2 ধারে সরকারি লাইট যেগুলো ছিল সেগুলোর বেশিরভাগই আলো নেই, বন্ধ হয়ে পড়ে আছে। শুধুমাত্র আমাদের বিল্ডিং এর একটু দূরে একটা খাম্বার লাইট জ্বলছিল। আমি চিৎকার করছিলাম, চিৎকার করে করে রিক্সা বা গাড়ির সন্ধান করছিলাম, কিন্তু একটা অটো রিক্সা, ভ্যান বা অন্য কিছুই দেখা যাচ্ছিল না। আমি কতক্ষণ বাম দিকে ছোটাছুটি করি, আবার ডান দিকে ছোটাছুটি করি। নিজেকে খুব অসহায় লাগছিল তখন, কারণ লিমাকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে। বারবার লিমার কথা মনে পড়ছিল। এইদিকে কোনো গাড়ি ঘোড়াই দেখছি না। কিছুটা সামনে যাওয়ার পর দূরে একটা রিক্সা দাঁড়িয়ে থাকতে দেখলাম, তবে শুধু রিক্সাই দাঁড়িয়েছিল, সেই রিক্সাতে কোনো চালক ছিল না। আমি দৌড়ে রিক্সার কাছে গেলাম, চিৎকার করে চালককে আওয়াজ দিতে থাকলাম। ভাবলাম সে আশপাশে থাকলে আমার আওয়াজ শুনে অবশ্যই আসবে, কিন্তু সেখানে কেউই আসছিল না। আমি বারবার চিৎকার করে ডাকছিলাম, কিন্তু রাস্তার সেই অন্ধকার এবং নির্জনতার মধ্যে শুধু আমার আওয়াজই ভাসছিল বাতাসে। রাস্তায় কুকুর আর পোকামাকড় ছাড়া আর কোনো কিছুর শব্দ শোনা যাচ্ছিল না। যত দূর পর্যন্ত শোনা যায় তত দূর পর্যন্ত নীরবতা আর নীরবতা বিরাজ করছিল। কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। বারবার আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিলাম। হঠাৎ আমার কানে একটা শব্দ এলো,
শব্দটা পুলিশের জিপ অথবা কোনো এমার্জেন্সি অর্থাৎ অ্যাম্বুলেন্সের যে আওয়াজ থাকে সেই আওয়াজের মতো ছিল। ধীরে ধীরে আওয়াজটা বাড়ছিল, মনে হচ্ছিল সেই শব্দটা আমার কাছে আসছে। আমি শব্দের দিকে লক্ষ্য করলাম, হঠাৎ খুব দূর থেকে ছোট্ট একটা গাড়ির মতো কিছু কুয়াশা ভেদ করে সামনে আসছিল। প্রথমে দুই পাশের হেডলাইটে আলো দেখতে পেলাম। যখন আরো কাছে আসলো তখন বুঝলাম এটা কোনো ছোট গাড়ি নয়, বরং বড় গাড়ি। যত কাছে আসছিল ততই তার আকার আকৃতি বুঝতে পারছিলাম। তারপর দেখলাম সেটা একটা অ্যাম্বুলেন্স। যখন আমি বুঝতে পারলাম যে এটা একটা অ্যাম্বুলেন্স, তখন আমার মনের মধ্যে প্রচন্ড আনন্দ অনুভব হলো। তবে এই আনন্দ পর মুহূর্তে একদম ঘুচে গেল, কারণ আমাদের শহরটাই বেশি সময় ধরেই আমরা ভূতুরে অ্যাম্বুলেন্সের কথা শুনে আসছিলাম। যদিও আমি কখনোই সেই অ্যাম্বুলেন্সের প্রতি বিশ্বাস আনিনি, সবসময় ঠাট্টা করেছি, সবসময় এটা নাটকীয় ও গুজব বলে উড়িয়ে দিয়েছি। তবে সেই দিন যখন আমার চোখের সামনে আমি একটা অ্যাম্বুলেন্স দেখলাম আর সেই ভুতুরে অ্যাম্বুলেন্সের কথা আমার মনে পড়ে গেল, তখন আমার মনের মধ্যে প্রথম ভয়ের সঞ্চার হয়। কারণ তখন সময়টা ছিল 12টার পরের। 12টা বাজে আমার স্ত্রী লিমার ব্যথা উঠলে আমি দ্রুতই নিচে নেমে আসি সাহায্য খোঁজার জন্য। আর প্রায় 15 থেকে 25 মিনিট হয়ে গেছে আমি সাহায্য খুঁজছি, আর এমন সময় একটা অ্যাম্বুলেন্স চলে এলো। যদি অ্যাম্বুলেন্স কল দেওয়ার কথা আমার মাথায় ছিল না। এগুলো ভাবতে ভাবতে প্রায় সামান্য কিছু মুহূর্তের মধ্যে ওই অ্যাম্বুলেন্স একদম আমার সামনে এসে হাজির হয়ে গেল। আমি যে বাড়ির দিকে হাঁটা ধরবো অথবা কোথাও লুকিয়ে পড়বো সেই সুযোগ পাইনি। পেলে হয়তো তাই করতাম, কারণ সবসময় ঠাট্টা করে উড়িয়ে দেওয়া জিনিসটা আজ আমার মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছিল। আমি অ্যাম্বুলেন্সের সামনে আয়নার দিকে তাকিয়ে রইলাম। অ্যাম্বুলেন্সের ভেতর থেকে একজন আমার দিকে তাকিয়ে রইল। 1 মিনিটের মতো আমরা শুধু একে অপরের দিকে তাকিয়েছিলাম। আমার কিছু বলার সাহস হচ্ছিল না। আমি অফিসের যাতায়াতের জন্য বাইক ব্যবহার করতাম, তবে সেই সময় আমার বাইকটা ছিল মেকানিকের কাছে। বাইকের কিছু জরুরি কাজ করাচ্ছিলাম। মেকানিক বলেছিল সপ্তাহখানেক লাগবে, নয়তো নিজের বাইকে করে লিমাকে হাসপাতালে নিয়ে যেতে পারতাম। এমন সময় সে অ্যাম্বুলেন্সের মধ্যে থাকা লোকটা আমাকে কর্কশভাবে বলল, চুপ করে আছেন কেন? আমাদের ডেকে তামাশা শুরু করলেন যে? আপনার কি সাহায্যের প্রয়োজন নেই? আমি তার কথা শুনে থ হয়ে গেলাম। এত মনের মধ্যে ভয় আবার সাহায্য পাওয়ার আকাঙ্ক্ষা। কাঁপা কাঁপা কণ্ঠে আমি কোনো রকম তাকে বললাম, হ্যাঁ, আমার সাহায্যের প্রয়োজন। আমার স্ত্রী প্রচন্ড ব্যথায় ভুগছে, তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। লোকটা সাদা টুপি আর সাদা জামা পরা ছিল, যেমনটা অ্যাম্বুলেন্স ড্রাইভাররা পরে থাকে। দেখতে খুব হ্যাংলা পাতলা ছিল, গায়ের রং খুব কালো, মুখের মধ্যে কর্কশ ভাব আর কণ্ঠ কর্কশ। তাহলে ফোন করে ডেকে আবার হা করে দাঁড়িয়ে আছেন কেন? এত রাতে যেহেতু আপনি বাইরে, তাই সাহায্য অবশ্যই আপনারই প্রয়োজন। এজন্যই তো আপনার কাছে এসে থেমেছি। যখন অ্যাম্বুলেন্সটা আমার কাছে আসছিল তখন আমি দেখেছিলাম যে ড্রাইভিং সিটে কেউই ছিল না, আর লোকটা পাশে কো ড্রাইভিং সিটে বসা ছিল। আমি সাহায্য পেতে চাচ্ছিলাম, আবার ভয় পাচ্ছিলাম। তখন আমার মাথায় ভালো মন্দ দুটোই ঘুরপাক খাচ্ছিল। তবে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগেই লোকটা আবার ধমক দিয়ে বলল, আরে কি ব্যাপার, তাড়াতাড়ি চলুন, আমাদের তো আরো কাজ আছে, আপনার জন্য তো বসে থাকতে পারবো না। আমি ভয়ে ভয়ে লোকটাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ আমি উঠে বসছি, তবে ভাই গাড়ি কে চালাবে? আপনাকে তো আমি ড্রাইভিং সিটের পাশের সিটে বসে থাকতে দেখেছিলাম, আর অ্যাম্বুলেন্সটা চলছিল, তাহলে এখন ড্রাইভিং কে করবে? লোকটা আমার দিকে চোখ ঘুরিয়ে তাকে বলল, কোন দুনিয়ায় বসবাস করেন? এটা অটো অ্যাম্বুলেন্স, নিজে নিজেই চলার ক্ষমতা রাখে। বড় লোকদের এমার্জেন্সিতে এইসব অ্যাম্বুলেন্স বিশেষভাবে ব্যবহার করা হয়। এগুলো সব শ্রেণীর মানুষকে সার্ভিস দেয় না। আপনার ভাগ্য ভালো তো পেয়েছেন। এখন কথা না বাড়িয়ে উঠে বসুন। আপনার স্ত্রীর না সাহায্য প্রয়োজন? আমরা সাহায্য করার জন্যই ঘুরে ফিরি। তখন আমি ভাবলাম, তাহলে এই ব্যাপার। আর মানুষ ড্রাইভিং সিটে কাউকে না দেখার সত্ত্বেও অ্যাম্বুলেন্স চলতে দেখে ভাবে যে ভূতে চালাচ্ছে। তাহলে এই হলো এর রহস্য। তারপরেও মনে ভয় লাগছিল। আমি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সের পেছনে ছুটে গেলাম। অ্যাম্বুলেন্সের দরজা খুলবো, আমার তখন মনে মনে একটা কথাই আসছিল, আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া, তিনি সঠিক সময়ে সাহায্য পাঠিয়েছেন। মনে মনে এটা বলছিলাম, আর অ্যাম্বুলেন্সের দরজা খুললাম। দরজা খোলার পর যে দৃশ্য দেখি সেটা দেখার পর সাথে সাথে দরজার হ্যান্ডেল ছেড়ে 4-5 পা পিছিয়ে গেলাম। আমার কলিজাটা ধক করে ওঠে, কারণ অ্যাম্বুলেন্সের ভেতরে 2টা লাশ ছিল। অ্যাম্বুলেন্সের ভেতরে 2টা লাশ কাফনের সাদা চাদরে ঢাকা ছিল। পা থেকে মাথা পর্যন্ত সাদা চাদরে ঢাকা 2টি লাশ। রাস্তায় আমি, অ্যাম্বুলেন্স আর অ্যাম্বুলেন্সের কো সিটে বসে থাকা সেই লোকটা ছাড়া আছে 2টো লাশ। একটা সুস্থ স্বাভাবিক মানুষের ভেতর থেকে যখন প্রাণটা বের হয়ে যায় তখন মানুষ তাকে ভয় পেতে শুরু করে। এটাই হলো মানুষের অসহায়ত্ব। তারপরেও শরীর নিয়ে কত অহংকার। সেই লাশ 2টো দেখে আমার রীতিমতো শির দ্বারা বেয়ে ঠান্ডা শিহরণ নেমে গেল, গায়ের সবগুলো লোম দাঁড়িয়ে গেল। আমি তাড়াতাড়ি ছুটে গেলাম সামনের দিকে, গিয়ে বললাম, আরে ভাই, পেছনে তো 2টা লাশ। আমার ভয় লাগে, আমি কিভাবে পেছনে বসবো? সামনে তো আপনি একা বসেছেন আর ড্রাইভিং সিট ফাঁকা। আমি এখন ড্রাইভিং সিটে বসি। লোকটা আমাকে এক ধমক দিয়ে বলল, আপনার সাহায্য করতে এসে আমার অপরাধ হলো নাকি? ড্রাইভিং সিটে বসলে গাড়ি চলতে অসুবিধা হয়ে যাবে। তাছাড়া ওগুলো তো শুধু লাশ, অন্য কিছু না।
তাড়াতাড়ি যান আর সেখানে এক পাশ দিয়ে বসে পড়েন। আমার বেশি সময় নেই, আমাকে আবার এই লাশ পৌঁছে দিতে হবে। কথা শুনে আমি ইতস্তত করছিলাম, কিন্তু লিমার কথা ভেবে এক প্রকার বাধ্য হয়ে পেছনে বসতে গেলাম। আমি ইঁদুরের মতো পেছনে কোনো রকম বসলাম। তারপর দরজা লাগাতে না লাগাতে গাড়ি স্টার্ট হয়ে গেল। লাশ দুটো আমার সামনে ছিল, দুই পাশের সিটে দুইটা লাশ, মাঝখানে কিছু মাল সামানা, আর দরজার সাথে লেগে বসে রয়েছি আমি। মনে মনে আল্লাহকে ডাকছিলাম। এমন সময় আনুমানিক 10 থেকে 15 মিনিট পর গাড়ি চলছিল। হঠাৎ আমার বাম দিকে যে লাশটা ছিল, সেই লাশটার চেহারা থেকে কাপড়টা সরে গেল। ভেতরে কোনো বাতাস ছিল না, দরজা জানালাও সব লাগানো। তারপরেও কিভাবে যে লাশের ওপর থেকে, অর্থাৎ মুখের ওপর থেকে কাপড় সরে গেল বুঝতে পারলাম না। সেদিকে চোখ যেতে না যেতেই আমার যেন পা থেকে মাটি সরে গেল। মনে হচ্ছিল আমার দম আটকে যাবে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। মন চাচ্ছিল জোরে একটা চিৎকার দেই। গাড়ি চলছিল। আমি দেখলাম যে লাশের ওপর থেকে, অর্থাৎ মুখের কাছ থেকে কাপড় সরে গেছে। সেই লাশটা অন্য কারো নয়, বরং ওই লোকের লাশ যে ড্রাইভিং সিটের পাশের সিটে বসে রয়েছে এই অ্যাম্বুলেন্সে, যার সাথে আমি কিছুক্ষণ আগেও কথা বলছি, যে এখনো সামনে বসে আছে। আবার আমার চোখের সামনে সেই একই লোকের লাশ। ভয়ে আমার কলিজা কেঁপে উঠল। ঠিক এমন সময় খুব জোরে একটা ধাক্কা খেয়ে অ্যাম্বুলেন্স থেমে গেল। আমি হুমড়ি খেয়ে পড়ে গেলাম। হন্তদন্ত করে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সের দরজা খুলে রাস্তায় লাফ দিলাম। হাঁটু আর কোমরে প্রচন্ড ব্যথা পেলাম। তারপরেও কোনো রকম উঠে গিয়ে অ্যাম্বুলেন্সের সামনে গেলাম। সেখানে গিয়ে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। দেখলাম যে অ্যাম্বুলেন্সের সামনে কেউ নেই, না ড্রাইভিং সিটে কেউ আছে, আর নাই ড্রাইভিং সিটের পাশের সিটে বসে থাকা ওই লোকটা। এবার ভয়ে আমার গলা শুকিয়ে আসছিল। কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না। কাঁপা কাঁপা পায়ে পেছন দিকে গেলাম। গিয়ে দেখলাম লাশ দুটো ঠিক আগের মতোই নিজ নিজ জায়গায় পড়ে আছে। প্রচন্ড শীতের মধ্যেও আমার ঘাম ছুটছিল। এমনকি আমার গায়ে কোনো সোয়েটার বা চাদরও ছিল না। হঠাৎ পেছন থেকে হালকা হাসির আওয়াজ পেলাম। তারপর পেছনে তাকালাম। পেছনে তাকিয়ে আমার যেন ভয় সীমা ছাড়িয়ে গেল। হা করে শুধু তাকিয়ে রইলাম। কোনো শব্দ করতে পারলাম না, কারণ পেছনে তাকিয়ে এমন দৃশ্য দেখেছি যে তা বলে বোঝানোর মতো নয়। আমি দেখলাম ওই একই লোক এবার আমার পেছনে দাঁড়িয়ে আছে। তার চেহারাটা এবার কিছুটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। তার গালে একটা কালো ছাপ ছিল, 2 টাকা বা 5 টাকার কয়েনের মতো গোল একটা কালো ছাপ। চেহারাটা এমন যেন দেখলে যে মতলে যাবে। আমি একবার লাশের দিকে তাকাচ্ছিলাম আর একবার ওই লোকের দিকে তাকাচ্ছিলাম। কি হচ্ছিল কিছুই বুঝে আসছিল না। তবে এতটুকু আমার তখন মনে প্রাণে বিশ্বাস হয়ে গেল যে আমাদের শহরে ওই ভুতুরে অ্যাম্বুলেন্সের কাহিনীটা কোনো কাহিনী নয়, বরং সত্য। কারণ সবকিছু আমার সামনে ছিল, অস্বীকার করে যাব কোথায়? যা কিছু ঘটছিল সেগুলো আজ পর্যন্ত ওই ভুতুরে অ্যাম্বুলেন্সের সম্পর্কে শোনা সব কথাগুলোর চাইতে অতিরিক্ত ভয়ঙ্কর ছিল। আমি পাগলের মতো বলে উঠলাম, এগুলো আমার সাথে কি হচ্ছে? আপনি কে ভাই? আমাকে মাফ করে দিন, দয়া করে আমাকে কিছু করবেন না। আমি এগুলো বলে যাচ্ছিলাম আর ওই লোকটা বিভৎসভাবে হেসে যাচ্ছিল। তার গায়ের রং বরাবরই কুৎসিত কালো। এক পর্যায়ে সে হাসি থামিয়ে বলল, শুধু একটা লাশ দেখলি? আমার মুখ লাগামহীনভাবে বলে উঠল, ওইখানে একটা লাশ আপনার, আবার আপনি এখানেও আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্য? আপনি কিভাবে 2 জায়গায়? আদৌ কি আপনি জীবিত নাকি মারা গেছেন? লোকটা আবার হেসে বলল, আর একবার দেখতো ওই লাশটা কার? না চাইতেও এক প্রকার বাধ্য হয়ে আমি আবার ওই লাশগুলোর দিকে তাকালাম। তারপর দেখলাম ডান পাশের লাশের মুখ থেকেও কাপড়টা সরে গিয়েছে, অথচ কোনো জায়গায় কোনো বাতাস ছিল না। বাতাস আর কুয়াশা ও শব্দ সবকিছু যেন সেই জায়গায় তখন থেমে গিয়েছিল। দ্বিতীয়বার সেখানে তাকিয়ে আমি যে দৃশ্য দেখি, তা দেখি আমার সত্যি বলতে শরীর থেকে যেন প্রাণটা বের হয়ে গেল। আমি দেখলাম অন্য ওই লাশটি আমার ছিল। ওই লাশটির চেহারা হুবহু আমার মতো। এই দৃশ্য দেখে আমার তো মরে যাওয়ার মতো অবস্থা। কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। ভয়ের চোটে আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। চোখে হাত রেখে হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমার চারপাশ ঘিরে যে দৃশ্যগুলো ছিল তা দেখার আর কোনো সাহস আমার মধ্যে রইল না। মনে হচ্ছিল এখন আমার প্রাণটা চলে গেলে আমি বেঁচে যেতাম। হ্যাঁ, আমার ঠিক এমনই মনে হচ্ছিল। এমন সময় ওই লোকটার আওয়াজ শুনতে পেলাম। তবে আমি চোখ মেলে দ্বিতীয়বার তার দিকে তাকিয়ে কথা বলার সাহস করতে পারছিলাম না। সে বলল, তোর বউকে হাসপাতালে পৌঁছে দিয়েছি, ভেতরে গিয়ে দেখবি তোর বাচ্চাও হয়ে গেছে। এই কথা শুনে আমি কান্না বন্ধ করে ফেললাম। চোখ তুলে তাকাতেই দেখলাম আশপাশে কেউ নেই এবং অ্যাম্বুলেন্সটা উধাও। অ্যাম্বুলেন্সটা যে চলে যাবে আমি তো আওয়াজ পাবো, কিন্তু আমি কোনো আওয়াজ পাইনি। লোকটা ওই কথা বলার পর সাথে সাথে চোখ খুলেছিলাম। তাহলে অ্যাম্বুলেন্সটা কোথায় গেল? লোকটাই বা কোথায় গেল? আবার সে বলল আমার বউকে নাকি হাসপাতালে পৌঁছে দিয়েছে। তবে চারদিক থেকে ওই ভয়ঙ্কর দৃশ্যগুলো, ভুতুরে অ্যাম্বুলেন্সটা, ওই মানুষরূপী ভিন্ন জিনিসটা চলে যাওয়াতে আমি শান্তি পাচ্ছিলাম, কারণ তার উপস্থিতি আমার রুহ কাঁপিয়ে ফেলেছিল।
আমি আশপাশে তাকালাম, হঠাৎ আমার চোখে পড়লো রাস্তার বাম পাশে একটা হাসপাতাল, দোতলা একটা হাসপাতাল। আমি ভাবলাম লিমা সেখানে আছে। তবে আমার তখন মনের মধ্যে এত ভয় ছিল যে আমি একটুও ভাবলাম না যে লিমাকে তো আনতে অ্যাম্বুলেন্স বাসা পর্যন্ত যায়নি, তাহলে হাসপাতালে কিভাবে আনলো। তখন এই কথাটুকু আমার মাথায় আসলো না। হাসপাতাল দেখা মাত্র আমি ওই দিকে দৌড় দিলাম। এক দৌড়ে হাসপাতালের গেটে পৌঁছে গেলাম। ভেতরে ঢুকে দেখলাম কেউ নেই। বাইরে থেকে স্বাভাবিক হাসপাতালের মতো দেখলেও ভেতরে মনে হলো একটা পরিত্যক্ত হাসপাতালে ঢুকেছি। কাউন্টারে একজন নার্স ছিল। তাকে আমি বললাম, কোনো গর্ভবতী মহিলা এসেছে? সে মাথা উঠিয়ে আমার দিকে তাকালো। তার চাহনি অদ্ভুত ছিল। কোনো কথা না বলে সে শুধু হাতের ইশারায় আমাকে একটা রুম দেখিয়ে দিল। রুমটা কাছেই ছিল। আমি দৌড়ে রুমের দিকে চলে গেলাম। গিয়ে দেখি দরজা খোলা। আমার চোখের সামনে একটা বেডে শুয়ে আছে লিমা, তার সামনে আর একটা নার্স। ওই নার্স লিমার ডেলিভারি করাচ্ছিল। আমার চোখের সামনে দৃশ্যগুলো এমন ছিল যে না পারছিলাম কিছু বলতে, আর না পারছিলাম সহ্য করে নিতে। আমার বুঝে আসছিল না যে চোখের সামনে যা দেখেছি তা আদৌ সত্য নাকি চলো না। লিমা চিৎকার করে আমাকে ডাকছিল। দরজা খোলা দেখে যে নাকি আমি ভেতরে ঢুকতে নিলাম, ওই নার্স আমাকে হাতের ইশারায় সেখানে থামিয়ে দিল। আমি এক নজর হাসপাতালটা দেখলাম। আমার কাছে মনে হলো সম্পূর্ণ পরিত্যক্ত একটা হাসপাতাল, কারণ সেখানে আমি লিমার সাথে থাকা ওই নার্স আর কাউন্টারে থাকা একটা নার্স ছাড়া কেউ ছিল না। আর মনে হচ্ছিল যেন হাসপাতালে কারেন্ট নেই। এমন সময় আমি একটা কান্নার আওয়াজ শুনলাম, বাচ্চার কান্নার আওয়াজ। ওই নার্স হাতের ইশারায় আমাকে ভেতরে ডাকলো। আমি ভেতরে গেলাম। নার্সটা অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে এক বিভৎস হাসি দিতে দিতে বাইরে চলে গেল। আমি দেখলাম লিমার পাশে একটা বাচ্চা। আমি লিমাকে প্রশ্ন করলাম, বাবা কোথায়? ওই বাচ্চাটা ছুঁয়ে দেখার কোনো ইচ্ছা জাগলো না আমার মধ্যে। যদিও সে লিমার পাশ শেষ হয়েছিল। লিমা কাঁদতে কাঁদতে হাতের ইশারা দিয়ে ওই রুমের মধ্যে এক কোনায় তাকাতে বলল। সেখানে তাকিয়ে আমি আল্লাহ বলে চিৎকার দিলাম, কারণ আমি দেখলাম একটা টেবিলের ওপর ডাক্তারদের অপারেশন করার যন্ত্রপাতি যেসব প্লেটে রাখা হয় সেই সব প্লেট আছে। আর ওই প্লেটগুলোর মধ্যে বড় বড় মানুষের গোশতের টুকরা, আর একটা প্লেটে আমার বাবার মাথা। এই অবস্থা দেখে আমি কোনো রকম সবকিছু ফেলে হাসপাতাল থেকে বাইরের দিকে দৌড় দিলাম। দৌড় দিয়ে হন্তদন্ত করে কোনো গাড়ি বা গাড়ি জাতীয় কিছু সাথে ধাক্কা খেয়ে জ্ঞান হারিয়ে ফেলি। হাসপাতাল থেকে দৌড়ে পালানোর সময় বারবার পেছনে তাকাচ্ছিলাম, তাই সামনে খেয়াল করতে পারিনি। জ্ঞান হারানোর আগে শেষবার আমি চোখের সামনে প্রচণ্ড আলো দেখেছিলাম। আমার আর কিছুই মনে নেই। আমি জানি না আমার জ্ঞান কখন ফিরেছিল। যখন আমার জ্ঞান ফিরে এসেছে তখন আমি দেখলাম একটা হাসপাতালের বেডে আমি শোয়া, পাশে আমার বাবা দাঁড়িয়ে আছেন। জ্ঞান ফেরার পর আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার বাবা আমার কাছে এলেন। আমি উঠে বসলাম আর জিজ্ঞাসা করলাম, এটা কোন জায়গা আর আমাকে এখানে কে আনলো? তবে মনে মনে আমি ভাবছিলাম এটা হয়তো আমার সাথে আবারও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শুরু। তবে আল্লাহর অশেষ রহমতে এমনটা ছিল না। আমার বাবা বললেন, তুই লিমার জন্য গাড়ি ঠিক করতে নিচে গেলে দেখলাম অনেক দেরি হয়ে যাচ্ছে। এদিকে লিমার অসহ্য কষ্ট হচ্ছিল। প্রায় অনেকটা সময় পার হয়ে গেলে আমি নিজেই আশপাশের ফ্ল্যাটে গেলাম। আকুতি মিনতি করে সবার কাছে সাহায্য চাইলাম। এক পর্যায়ে তারা সাহায্যের জন্য রাজি হলো। আমাদের 3 জন প্রতিবেশী একসাথে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারপর তারা অনেক খোঁজাখুঁজি করে একটা ভ্যান গাড়ি পেলে সেটাতে করে লিমাকে আমরা আমাদের বাড়ির থেকে সবচেয়ে কাছের এই হাসপাতাল থেকে নিয়ে এলাম। হাসপাতালে আমাকে আর লিমাকে পৌঁছে দেওয়ার পর তারা চলে যায়। তাদেরকে বিদায় জানিয়ে আমি যখন লিমার কাছে যাচ্ছিলাম তখন একটা ট্যাক্সি ড্রাইভার তোকে অজ্ঞান অবস্থায় নিয়ে আসে। তোকে দেখে চেনা মাত্রই আমি ছুটে যাই আর ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞাসা করি, কি হয়েছে তোর? ওই ড্রাইভার বলে, তুই নাকি রাস্তায় হঠাৎ দৌড়ে এসে তার সিএনজির সাথে অ্যাক্সিডেন্ট করেছিস, তাই সে তোকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে এসেছে। তারপর ডাক্তার তোর চিকিৎসা করে। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর এখন তোর জ্ঞান ফিরল। বাবার কাছ থেকে এই কথাগুলো শুনে আমি খুব অবাক হলাম। বাবা আমাকে জিজ্ঞাসা করলো যে আমার এত দেরি হয়েছিল কেন, কিন্তু বাবাকে আর সত্যটা বললাম না। কথাটা পেরিয়ে জিজ্ঞাসা করলাম, লিমা কোথায়? বাবা বলল, চল তোকে লিমার কাছে নিয়ে যাই, তোর ছেলে হয়েছে, দেখতে একদম তোর মতো। সেই সিএনজির সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি হাতে আর কোমরে ব্যথা পেয়েছিলাম। কষ্ট করে লিমার কাছে গেলাম। লিমা তখন ঘুমাচ্ছিল, তার পাশে আমাদের নবজাতক। এবার সবকিছু স্বাভাবিক দেখে আমার খুব ভালো লাগলো। আর আমি এগিয়ে গিয়ে আমার নিজের ছেলেকে কোলে তুলে নিলাম। তার মুখের দিকে তাকানো মাত্রই আমার পা থেকে মাটি সরে গেল। আমি দেখলাম আমার ছেলের গালে ঠিক ওই রকম পয়সার মতো কালো চিহ্ন, যে চিহ্ন আমি অ্যাম্বুলেন্সের ভেতর ড্রাইভিং সিটের পাশে বসে থাকা লোকটির গালে দেখেছিলাম। সাথে সাথে অজ্ঞান হয়ে যায় আবার। এরপর যখন আমার আবার জ্ঞান ফেরে তখন বাড়িতে ছিলাম। লিমা আর বাবা আমার কাছেই বসা ছিল, আর পাশে আমার নবজাতক ছেলে। বাবা আর লিমার কাছ থেকে জানতে পারলাম যে প্রায় 1 দিন পর আমার জ্ঞান ফিরল। বাবা আমাকে জিজ্ঞাসা করলো যে তুই কেন বাবুকে কোলে নেওয়ার পর সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেললি? সেটা তো তোর খুশির সময় ছিল। এবার আমি বাবা ও লিমাকে সমস্ত ঘটনা খুলে বললাম। রাতে লিমার জন্য সাহায্য খুঁজতে গিয়ে আমি যে কোনো বিপদে পড়েছিলাম
তার সবকিছু বললাম। লিমার বাবা প্রচন্ড ভয় পেয়ে গেল। তারপর বলল, আমরা তো বাবুর গালে কোনো কালো চিহ্ন দেখিনি। আমি আমার ছেলের দিকে একটু ভয়ে ভয়ে তাকালাম। এবার দেখলাম সত্যি কোনো দাগ নেই, আর তার চেহারাটা দেখতে একদম আমার মতো ছিল। এবার আনন্দে আত্মহারা হয়ে তাড়াতাড়ি কোলে তুলে নিলাম। ওকে কোলে নিতে না নিতেই আমার সমস্ত ভয় কেটে গেল। সেই মুহূর্তের জন্য আমি ভুলে গেলাম যে আমার জীবনে ভয়ঙ্কর কি ঘটেছিল আর কি কি কষ্টের সময় পার করে এসেছি এতদূর। সবকিছু ভুলে গেলাম। এমন সময় আমার ছেলে ধীরে ধীরে চোখ খুলে আমাকে দেখার পর হেসে দিল। সেই সময়ের অনুভূতিটা বলে বোঝানোর মতো নয়। ওর হাসি দেখে আমি এক নিমেষে সব ভুলে গেলাম। যাই হোক, তারপর থেকে জীবনে আবার ধীরে ধীরে স্বাভাবিক মতোই চলতে শুরু করলো। আর আমি 3 মাসের মধ্যে ওই শহর ছেড়ে অন্য জায়গায় শিফট হয়ে গেলাম পরিবার নিয়ে। এই ছিল আমার জীবনের এমন এক অভিজ্ঞতা যা আমাকে বিশ্বাস করাতে বাধ্য করে ফেললো যে সবকিছু গল্পগুজব হয় না। আসলে সবকিছু গল্পগুজব হয় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল চমৎকার এক ভৌতিক ও লোমহর্ষক অ্যাম্বুলেন্সের ঘটনা। সকালবেলা সেই আলেমের সাথে ওরা যোগাযোগ করে বলে রাতে দুজনের সাথে কি হয়েছে, এবং বলে যে রাতে দুজনের সাথে কি হয়েছে আলেমের সাথে যোগাযোগ করে ডলিরা। এখানে একটা কথা বলে রাখা দরকার, ওরা দুইজন নিজেরাই বুঝতে পারছিল না কোনটা ঘুমের ঘরে দেখছে আর কোনটা জেগে অবস্থায় দেখছে তাদের বাসায়, এবং দুইজনই মানসিকভাবে আধ পাগলের মতো হয়ে গেছিল সেই রাতের পর। আলেম পরে আবারও বাসায় আসেন। এবার তিনি একটা রুমে প্রবেশ করে, আর ডলির স্বামীকে বলেন তাকে কিছুক্ষণ একা থাকতে দিতে। ডলি আমাকে বলেছিল সে আলেম রুম থেকে আধ ঘন্টা পরে বেরিয়ে এসে বলছিলেন যে দেখো, সমস্যাটা গাঢ় হয়ে গেছে, এখনকার মতো জিনটাকে দূরে সরিয়ে দিয়েছে, তোমরা সাবধান থেকো, বাচ্চাটাকে দেখে রেখো, বাচ্চাটার উপর অনেক মুসিবত আছে। আর ডলির স্বামীর দিকে ইশারা দিয়ে ডলিকে আলেম বলে, তোমার স্বামীর উপর বালা মুসিবত অনেক বেশি, রাত বিরাতে দূরে যেতে দিও না, আর একা রেখো না তোমার স্বামীকে। সেই দিনের পর কয়েকদিন আর কোনো সমস্যা ছিল না। কয়েকদিন পর একদিন রাতের বেলা ডলির স্বামীর ঘুম ভেঙে যায় ডলির বকাবকির শব্দ শুনে। এমন ছিল যে ডলি তার ছেলেটাকে বকতে বকতে বাইরে নিয়ে যাচ্ছে। সে প্রথমে কয়েকবার ডাক দিয়ে বলল, রাতের বেলা তুমি কেন চেঁচাচ্ছ? কিন্তু সে 2-3 বার জোরে ডাক দিলেও ডলির সাড়া আসেনি, বরং মনে হচ্ছে ডলি তার ছেলেটাকে বকতে বকতে বাইরে আরো দূরে নিয়ে যাচ্ছে, আর ছেলেটা বাবা বাবা করে কাঁদছিল। এবার একটা ধাক্কা খায় সে, কারণ তার মনে পড়ে যে আলেম বলেছিল বাচ্চার উপর মুসিবত আছে, তাই তার মনে ছিল আগেই সেই কথা। সে ডলিকে ডাকতে ডাকতে দৌড় দিয়ে বাইরে চলে আসে। বাইরে বেরিয়ে আসার পর সে দেখতে পায় ডলি তার বাচ্চাকে টেনে হেঁচড়ে আম গাছটার দিকে নিয়ে যাচ্ছে। মনে আছে তো আপনাদের কোন আম গাছটা? ডলির বাসার সামনের যে আম গাছ। পেছন থেকে ডলিকে দেখে তার মনে হচ্ছিল এইটা তো ডলি না। সে চিৎকার করতে যাবে, এমন সময় পেছন থেকে জাপটে ধরে তাকে কেউ, তৈলাক্ত কোনো কিছু। সে ঝাড়া দিয়ে সরে যাবে, এমন সময় পড়ে যায় হোঁচট খেয়ে। সাথে সাথে সে টের পায় তার উপর অসংখ্য শিশু বাচ্চারা লাফালাফি করছে। ওই মুহূর্তে প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছিল তার। হঠাৎ করে চুচ 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 এলো, হাট 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 এই ধরনের শব্দ আসছে। বিড়াল কুকুর যদি এরকম করে শব্দ করে ঠিক সেরকম ভাবেই এটা শোনা যাচ্ছে। এটা বলার পর ডলির স্বামীর মনে হলো তার উপর থেকে শিশু বাচ্চাগুলো সরে গেছে, কিন্তু বাচ্চাগুলো তার মুখের উপর থেকে সরে গেছে, শরীর থেকে না। আধো অন্ধকারে ভয়ে ততক্ষণে ডলির স্বামীর দম আটকে আসার মতো অবস্থা। শুয়ে থাকা অবস্থায় সে দেখে ডলি তার সন্তানকে আম গাছের একটি ডালে রশির সাহায্যে পা উল্টো করে ঝুলাচ্ছে, আর গাছের উপর থেকে কেউ রশিটা ফেলেছে। রশি দিয়ে ছেলেকে উল্টো করে ঝুলিয়ে রেখে হন্তধন্ত হয়ে ওর স্বামীর সামনে দিয়ে হেঁটে বাড়ির ভেতর ঢুকে যায়, আর কয়েক সেকেন্ডের মধ্যে সে বেরিয়ে এলো দ্রুত বেগে। হাতে চকচকে কিরিচ নিয়ে। ডলির স্বামী দেখেছিল ডলির চুলগুলো খোলা মুখ ও হা করা। সে ক্ষিপ্র বেগে ছুটে গেল ঝুলিয়ে রাখা বাচ্চাটার দিকে। ঠিক তখন একটা শিশু বাচ্চা ওর স্বামীর বুকে চড়ে বসে এবং ছোট্ট হাত ওর মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। শিশু বাচ্চাটা বাচ্চাদের মতো করে হাসছিল, একদম ছোট বাচ্চাদের মতো। তার সেই হাসিতে মায়া থাকলেও
ভয়াবহতা পরতে পরতে সাজানো ছিল। ডলি তার স্বামীর নাম নিয়ে চিৎকার করে বলতে থাকে, তাকা এইদিকে। সে তাকাতে থাকে ডলি হাতে থাকা কিরিচ দিয়ে ছেলের গলায় আঘাত করে। জবাই করা মুরগি যেভাবে ছটফট করতে থাকে, ওর ছেলের শরীরটা বেঁধে রাখার কারণে ভয়ানকভাবে ভয়ঙ্করভাবে ছটফট করছিল। ডলি পড়ে যায় জ্ঞানহীন অবস্থায়। আর ডলির স্বামী তখন উঠে দাঁড়িয়ে ছেলের কাছে ছুটে গেলেও ভয়ে কাছেই যেতে পারছিল না। গাছের উপর থেকে ডুগডুগি বাজার শব্দ ডলির স্বামীর কানে আসছিল, কিন্তু নিজের ছেলের এই অবস্থা দেখে সে জ্ঞান হারিয়ে ফেলে। সাথে সাথে জ্ঞান হারাবার আগে এসে দেখেছিল তার ছেলের কাটা গলা থেকে বাবা বাবা বলার ডাক ভেসে আসছিল। কেটে যাওয়া গলাটা নড়ছিল। ডলির স্বামী ততক্ষণে পজেসড হয়ে গেছে। হুঁশ ফেরার পর সে নিজেকে বাধা অবস্থায় পায়। তার পায়ের সামনে তখন ডলি বসা ছিল, সাথে দুজন আত্মীয় ছিল। আলেম ঝাড়ফুঁক দিচ্ছেন। অনেকবার জিজ্ঞেস করার পরও ডলির স্বামীকে কেউ কিছু বলছিল না, কারণ তাকে বেঁধে রাখা হয়েছে। আলেম তাকে জিজ্ঞেস করেছিল, তুমি কি রাতে ভয় পেয়েছিলে? তখন সে যা দেখে বলেছিল তা বলে আলেমকে, কিন্তু তাকে ছাড়া হয়নি। আমি কারণ জিজ্ঞেস করার পর, আমি মানে বুঝতে পারছেন, আমি জাহিদ। কারণ জিজ্ঞেস করার পর ডলি জানায়, রাতের বেলা ডলি ঘুম থেকে উঠে দেখে তার স্বামী ঘুম ঘুম অবস্থায় রুমের মাঝখানে দাঁড়িয়ে হেলেছে দুলেছে। অনেকবার ডাক দেওয়ার পরও সে হেলছিল দুলছিল, কিন্তু সাড়া দিচ্ছিল না। ডলি নিচে নেমে তার কাছে এসে তাকে স্পর্শ করতেই সে দেখে তার স্বামীর চোখ একদম লাল, মুখ দিয়ে তখনও লালা ঝরছিল। আতঙ্কে চিৎকার দিতে যাবে এমন সময় তার স্বামী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর মেইন গেটের দিকে তাকিয়ে সেদিকে দৌড় দেয় সে। মেইন গেট থেকে বের হয়ে সেই আম গাছের কাছে যে সে দাঁড়ায়। ডলি পেছন পেছন এসে দেখে ওর স্বামী এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, দুই হাত একসাথে মাথার উপর রেখে সে লাফাচ্ছে। আম গাছটা চারিপাশে ঘুরছে। ডলি ডাকে সে সাড়া দিচ্ছিল না। সে এমনভাবে লাফাচ্ছিল যা মানুষের পক্ষে করা সম্ভব না। গাছের উপর থেকে একটা লোহার কিছু পড়ার শব্দ হয়। ডলির স্বামী সেটা কুড়িয়ে নেয়। ডলি ভয়ে ঘরের দরজা লাগিয়ে দিয়ে ঘরে থাকা অন্য স্বজনদের ডেকে তোলে। ততক্ষণে ডলির বাচ্চা যে ডলির মায়ের রুমে ঘুমাতো, সেই রুমের জানালার কাজ ভেঙে ফেলে ডলির স্বামী ঘ্যার ঘ্যার সাউন্ড করছিল আর বলছিল, আমি ওকে মেরে ফেলবো, আমি ওকে খেয়ে ফেলবো, ও আমার ভোগ বলে সে জানালার গ্রিলে হাতে থাকা লোহার সেই বস্তু দিয়ে আঘাত করছিল। দুই তিনজন মিলে তাকে বাইরে যে জাপটে ধরে আটকে ফেলে। ভোর রাতেই সেই আলেমকে নিয়ে আসেন ওনারা। প্রায় 3 ঘন্টা ঝাড়ফুঁকের পর সেই অঘরী রূপে ডলির স্বামীকে ছেড়ে দেয়। ভোরবেলা আলেম আসার পর সে আলেমের দিকে সে থুতু মারছিল। আলেম তাকে জিজ্ঞেস করলেন, এই তোর নাম বল, কে, কেন আসছিস তুই এখানে, বল। তো উত্তর আসে ডলির স্বামীর মুখ থেকে, তুই কে রে, তুই এখানে কেন, ওরে নিয়ে আয়, আমার দুশ্মনটারে নিয়ে আয়। আলেম জিজ্ঞেস করলো, বাচ্চা ছেলে কিভাবে তোর দুশ্মন? তখন সে খিলখিল করে হাসতে হাসতে বলে, ও আমার দুশ্মন না রে, ও আমার ভোগ। দুশ্মন তো হচ্ছে ও। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন না ওটাকে। ওটা মানে আমি জাহিদ, আমার ওকে চাই। যদি ওকে আমার কাছে না নিস তাহলে ডলির বাচ্চার গলা কেটে রক্ত খাবো আমি। তখন আলেম তাকে এক দফা ঝাড়ফুঁক দিয়ে ভালো মতো শিক্ষা দিয়ে আবার জিজ্ঞেস করে, এখান থেকে যা, নাকে খত দিয়ে যা। তখন সে বলে, তুই কি আমাকে পিশাচ ভেবেছিস যে তুই বেঞ্চি দিলেই আমি দৌড় দিয়ে ভাগবো? তুই যা খুশি কর, কিন্তু মনে রাখ, বাচ্চাটার গলা আমি কাটবই, আর দুশ্মনটাকেও আমি মারবো। আলেম বলল, তুই কিছুই করতে পারবি না, শুধু শুধু এত বকিস না, কি নিবি নিয়ে যা। তখন সে বলে, তাহলে আমার ভোগটা দে, নিয়ে চলে যাব। আলেম বলল, তুই কিছুই পাবি না, এখন কোনোভাবেই পাবি না, এখান থেকেই তোকে যেতে হবে। এটা বলার পর আলেম সাহেব প্রচণ্ড কড়াভাবে ঝাড়ফুঁক করতে শুরু করে। একসময় ডলির স্বামীর শরীরে বড় বড় আঁচড় পড়তে শুরু হয়, যেন কেউ ওকে আঁচড় দিচ্ছে। এমন অবস্থায় সে আলেমকে বলছিল,
তুই থামিস না, আরো কর, যা পারিস কর, আমার কিছুই হবে না। যা হবার তোর সামনে, তোর চোখের সামনে হবে, ওর সাথেই হবে। এটা বলতে বলতে ডলির স্বামীর মুখ দিয়ে রক্ত ঝরতে শুরু করে, যা দেখে আলেম বাধ্য হন ঝাড়ফুঁক থামাতে। উনি ঝাড়ফুঁক থামানোর পর ডলির স্বামী হাসতে হাসতে বলে, ওরে মানে আমাকে ওরে নিয়ে আয়। ওরে মানে বুঝতে পারছেন? আমার কথা বলছে। ওরে নিয়ে আয়। আজ 6 বছর হয়ে গেছে, কষ্ট ভোগ করছি অনেক, এবার ফল ভোগ করার পালা ওর। তখন আলেম বলে, আমার কথা জিজ্ঞেস করে বলেন যে ওনাকে নিয়ে আসেন। ডলি আরো অনেক কথা বলেছিল আমাকে, কিন্তু তার কথাগুলো শুনে আমার মনে হয়েছে আসলে ভয় আর আতঙ্ক তার নিজেরই হয়তো সমস্যা হয়ে গেছে মানসিকভাবে। আমি মূল দরজার বাইরে বসার জায়গায় বসে ভাবছিলাম, কেন, কি কারণে ফিরতে পারে আবার। এমন সময় গেটে টোকা দেওয়ার শব্দ শুনে আমি ঘুরে তাকাই। দেখি বাচ্চা দুইটা, 2 বছর হবে বড়জোর। একটা বাচ্চার পেয়স মানে শরীরের পা শরীরের চেয়ে বেশি মোটা, বাচ্চাটার চোখের মধ্যে কিছু একটা ঢুকিয়ে দেওয়া আছে। আরেকটা বাচ্চার জিভটা মাঝখান দিয়ে ফাড়া, মানে জিভটা মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করা। আমাকে ইশারা দিয়ে ডলির স্বামীর ঘরের দিকে যেতে বলছে। আমি আমার পায়ের জুতা খুলে হাতে নিতেই আজগুবিভাবে দৌড় দিয়ে বাচ্চাটা দুইটাতে চলে যায় ঘরের ভেতর। পুরো বাড়ির ভেতরটাই দেহটার কবজায় চলে গেছে। নইলে এভাবে মায়া দেখাতে পারে না যদি সবকিছু কবজায় না থাকে। আমি বাইরেই বসেছিলাম। মাগরিবের একটু আগে ডলি আসে আমার কাছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, হুজুর যাওয়ার পর আর কি হয়েছে? সে বলল, ভাইয়া ওর অবস্থা এমনই, আরো লোক এনেছি, কাজ হয় নাই। এভাবেই আজ অনেক মানে কয়েক মাস ধরে এরকম যাচ্ছে। প্রতিদিন রাতে এসে সে আমার গলা চেপে ধরে জবাই করতে চায়। আমার ছোট বাচ্চাটার গলা কেটে দেয় ঘুমের মধ্যে। বাচ্চাটা রাতে ঘুমাতে পারে না। ডলি আমাকে বলছিল 1 সপ্তাহ আগে রাতের বেলা ছেলের চিৎকারে তার ঘুম ভেঙে যায়। ডলির সাথে ডলির বাচ্চা আর ডলির মা ছিল এক বিছানায়। সে দেখতে পায় দাউ দাউ করে আগুন জ্বলছে ঘরের ভিতর। ওর মা ওর বাচ্চা বসে আছে আগুনের সামনে। উঠ বলার পর ডলি নিজেও ডরায়। ও দাঁড়িয়ে যায় যেন সে কারো পুতুল। ডান দিকে তাকিয়ে ডলি দেখতে পায় সেই অঘরী, সেই মাদ্রাজের সেই অঘরী দাঁড়িয়ে আছে তার পাশে। আয়, এই নে বলে সে ডলির হাতে একটা কিরিচ ধরিয়ে দেয়। অঘরী ওকে ধরে নিয়ে আসে ওর ছেলের সামনে। ডলির মা ছেলেটাকে সুন্দর করে সামনে রাখা জিনিসপত্র দিয়ে ছেলেটাকে মাখিয়ে দেয় আর উঠে এক পাশ এসে দাঁড়ায়। ডলির খেয়াল ছিল অঘরী তার এক হাত ডলির হাতে রেখে কিরিচ চালিয়ে দেয় বাচ্চাটার গলায়। সাথে সাথে ঝাঁকি মেরে জেগে ওঠে ডলি। ডলি ঘুম থেকে উঠেই দেখতে পায় সেই বাথরুমটার মধ্যে সে আবারও। বাথরুমটার পাশেই ওর বাচ্চাটা ছটফট করছে যন্ত্রণায়, গলা দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। ডলি চিৎকার দিতে চাইলেও পারছে না, বোবার মতো হয়ে গেছিল সে। একটা কথা ভেসে আসে, আমার ভোগটাকে আমি এইভাবেই নিয়ে যাব রে, হয়তো তোর হাতে নইলে ওর হাতে। তোরাই বলি দিবি, যতদিন দেরি করবি ততদিন তোদের আমি কষ্ট দিতে থাকবো। রোজ রাতে তোর আর তোর স্বামীকে নিয়ে তোদের বাচ্চার গলা কাটাবো, যতক্ষণ পর্যন্ত তোরা নিজেরা ওর গলা না কাটিস। প্রতিদিন তোদের রক্ত খেলা দেখাবো। তোদের ছেলের কাটা মাথা নিয়ে আসবো, ততদিন পর্যন্ত যতদিন তোরা নিজেরা ওর মাথা না কাটিস। ওর মাথা কেটে আম গাছ তলায় রেখে আয়, তোদের মুক্তি দিয়ে দিব আমি। এটা বলেই সে অঘরীর ডলির গলা চেপে ধরে। এটুকুই মনে ছিল ডলির। সকালে ওর মা ডলিকে বেহুশ অবস্থায় সেই বাথরুমেই পায়। প্রচণ্ড হয় মানসিক টর্চার করছিল এদেও। 6 বছরের রাগ, ক্ষোভ সব একসাথে সে মেটানোর চেষ্টা করছিল। সে বাবা মায়ের হাত দিয়ে তাদের সন্তানকে মারার জন্য মানসিক যন্ত্রণা দিয়ে যাচ্ছিল, যাতে করে তারা বাঁচার জন্য আসলেই যেন তাদের সন্তানকে মেরে ফেলে। আমি ডলির কথা শুনতে শুনতে ভাবছিলাম, এ কেন আসলো? ওই কথাগুলোর জন্য যে অঘরীর কাছে দিয়ে দিলেই তো হয়ে যায়, যা ডলির স্বামী বলেছিল, নাকি নফরমানির কাজের জন্য? মাগরিবের আজান শুরু হয়ে গেছে। আমি নামাজ পড়ে অপেক্ষা করছিলাম আমির সাহেবের জন্য। বেশ কিছুক্ষণ পর আমির সাহেবের ডাক শুনতে পাচ্ছি। বুঝে গিয়েছিলাম উনি চাইছেন না ভেতরে আসতে। আমি ওদের বাসা থেকে বের হয়ে কিছুটা দূরে যাই, যে দাঁড়াই। আমাকে ঘাড়ের উপর বসতে বলেন আমির সাহেব, কিন্তু আমি ক্লান্তির কারণে শুয়ে পড়ি। উনি বলার আগে আমি ওনাকে বলি, আপনার সন্দেহটাই ঠিক,
আবারও নাফরমানি করেছে। এবার তো ওর জামাই ফাজিল কথায় কথায় বলছে যে শয়তানের মাল শয়তানকে দিয়ে দিলে আজ এমন সন্তান পেত না। বিয়াদব নিজে ওর ওরসে জন্ম নেওয়া বাচ্চাকে সে আজ অন্য কিছু মনে করছে, ওর কথার জন্যই এসছে এখানে। তখন আমির সাহেব বললেন, তাহলে এটাই, আমরা দেখেছি যে সে এখানে আসার মতো শক্তিতে ছিল না, কিন্তু অবশ্যই এই বদখত কথাবার্তাতেই তাকে এখানে আবার এনেছে। আমি বললাম, এখন বাবা মাকে দিয়েই তো বাচ্চার ক্ষতি করাবে। তো উনি বলেন, হ্যাঁ তা তো করবেই। আমি বললাম, কি করব বলুন। উনি এবার আমার পাশাপাশি শুয়ে পড়লেন, বললেন, যা আগে করেছি তাই করব। আমি বললাম, খেয়ে দিয়ে দিবেন? বললেন, দেখা যাক কি হয়, আগুন জ্বালাও, ভয় দেখাও, কাঁপিয়ে দাও, ওদের আগুন দেখিয়েছ না, এবার বুঝবে আগুন কেমন অসাধারণ সৃষ্টি আল্লাহ তাআলার। কেন ভয় পেতে হয় আগুনকে? দূর থেকে দেখলে মনে হবে আরে এ তো কিছু না, কিন্তু যখন তাণ্ডব ঘটাবে তখন শুধুই পালাবে। আমি উঠে বসি। আমির সাহেব আমাকে বলল, না জাহিদ। আমি ওনাকে বললাম, একটু তো জানা দরকার, কেন সব জেনেও সে এখানে এসে এখানে বসে আছে। জানে তো আগের বার যেতে হয়েছে, তাহলে কেন এলো? আমির সাহেব বললেন, বেশি কথা যেন না হয়, আজ রাতেই করব, এখানে বেশি সময় থাকার দরকার নেই। এটা বলে তিনি চলে যান। আমি ডলিদের বাসায় ঢুকি। গেট দিয়ে ঢোকার সময় আম গাছের দিকে আবারও আমার নজর যায়। ছোট্ট ছোট্ট বাচ্চারা, ছোট্ট ছোট্ট বানর যেভাবে লাফালাফি করে, 2-3 বছরের বাচ্চাগুলো গাছের মধ্যে এইভাবেই ঝুলছিল আর হাসছিল। আমি গাছটার দিকে এগিয়ে যাই। গাছের নিচে দাঁড়ানোর পর আমার দিকে ময়লা পানি উপর থেকে ফেললো কয়েক দিক থেকে। আমি দেখে আন্দাজ করতে পারলাম ওদের মুখ থেকে কিছু পড়ছে। আমি একটা আয়াত পড়ার সাথে সাথেই যেন গাছ থেকে 20-30টা পাখি ঝাড়া মেরে উড়ে গেল। আর তখনই ভেতর থেকে একটা ডাক, ইশারা দেয়া ডাক আমার কানে আসে, আয়। আমি তো বুঝতে পারছিলাম সে আমাকে ডাকছে। আমি ডলিদের বাসায় ঢুকবো, আর এমন সময় সেই আম গাছের পেছনে ফোঁস করে ওঠার শব্দ হয়। আমি খেপে গিয়ে যে গাছটার দিকে ওখানে তাকাই, তখন গাছের আড়াল থেকে একটা ষাঁড় বেরিয়ে আসে আর আমাকে ভাবার সময় দেয়নি, তেড়ে ছুটে আমার কাছে চলে আসে। কিন্তু আমির সাহেব তখনই আমাকে টান দিয়ে সরিয়ে দিয়েছিলেন সেখান থেকে, কেননা আমি পরিস্থিতিটা বুঝে উঠতে পারছিলাম না। যা হয়েছিল তা ছিল চোখের পলকের সামনের সময়ে। আমি মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখলাম ষাঁড়টা ডলিদের বাসার ভেতর ঢুকে গেল। হঠাৎ ঘটা এমন ঘটনায় চমকে গিয়েছিলাম আমি। আমির সাহেব আমার দিকে তাকিয়েছিলেন, বুঝিয়ে দিয়েছিলেন খামখেয়ালি ভাব রেখে কাজ করা যাবে না। আমি উঠে বসি। উনি আমাকে বললেন, চোখ কান খোলা রেখো, আমরা আসবো 4 ঘন্টা পর, ব্যবস্থা করো যা যা বলেছি সব। উনি চলে যাওয়ার পর আমি ডলির স্বামীর কাছে যাই, কারণ এবার ডলির স্বামী ছিল তার কবজায়। আমি রুমে ঢুকে গেট লাগিয়ে দেই। সমানে নাক ডাকছিল ডলির স্বামী। এটা এমন ধরনের নাক ডাকা যা মূলত পজিশনের শিকার হলে এমন ধরনের নাক ডাকার শব্দ শুনলে মনে হবে বিদঘুটে কোনো একটা মানুষ নাক ডাকছে। আমি একটা চেয়ার পাশে নিয়ে বসতেই দেখি চোখ খুলে আমার দিকে তাকিয়ে আছে। মুখে ছিল শয়তানি মুচকি হাসি, চোখগুলো বড় করে তাকিয়ে আছে। দেখলাম বাঁধা হাত খোলার চেষ্টা করছে। আমি এটা দেখে কিছু বলতে যাব, তখনই সে আমাকে এসে বলে ওঠে, বেঁচে গেছিস, আরেকটু কানি যদি সময় পেতাম ফুটো করে দিতাম তোকে। অজাত শত্রু, এত সময় কেন লাগলো আসতে? তোকে আমি এমন সাজা দেব যা তুই কল্পনা করতে পারবি না। এটা বলার সুযোগ না দিয়ে আমি তার গালে একটা চড় মেরে বসি। তখন এসে বলে ওঠে, তোর এত বড় সাহস! আমি তোকে বললাম, আমার সাহস কতটুকু তুই কি জানিস বেহায়া? তোর হায়া শরমের মান ভেঙে আবার এখানে কেন আসলি? এবার তো তোর অবস্থা আরো খারাপ করে ছাড়বো। সে আমাকে বলে, সেদিনের কথা আমি ভুলিনি। আমি মহারাজ, তুই আমাকে সেদিন ছোট করেছিলি। আমি সেদিন নিমজ্জিত হয়ে গেছিলাম কালো অতল গহীনে। পদে পদে আমার মনে পড়েছে তোর চেহারাটা, আর বারবার নিজের হাত দিয়ে পাথর পিষে গুঁড়ো করেছি তোর মাথা মনে করে। আমি মহারাজ 6 বছর তপ চালিয়েছি, ভুলিনি তোর কথা, ভুলিনি প্রতিশোধের কথা। আজ তুই ঠিকই আমার সামনে, আজ তপ ভঙ্গ হবে।
মহারাজ রাজভোগ ঠিকই পাবে। আমি বলে বসি, এই তুই খাস না কিছু, নাম ময়লাই খাস, বুদ্ধিশুদ্ধি নাই, বলেই একটা আয়াত পড়তে সাক্ষী শব্দ করে ওর কানের কাছে, যার জন্য তার কাঁপুনি ছুটে গিয়েছিল। আমি তখন বলি, তোর জোর এই পর্যন্তই, এবার বল ফিরে এলি কেন? সে বলতে চাইছিল না। এক পর্যায়ে অনেক জোর করার পর রাগে ফেটে পড়ে আর এক নাগারে হাঁসফাঁস করতে করতে বলতে থাকে, তুই আমাকে বাস্তুচ্যুত করেছিস। আমি সপাটে ছটকে গিয়েছিলাম, নিমজ্জিত হয়ে গিয়েছিলাম অকাল গহীনে। তপ করে নিজেকে শক্ত করেছি, কিন্তু তোর কথা ভুলিনি। বেরিয়েছিলাম তোকে খুঁজতে, তোকে সর্বত্র খুঁজেছি তোকে। 5টা বছর আমি তোকে খুঁজেছি। ফের একদিন ওই লক্ষ্মী সোনাটা আমাকে ডাকলো। এখানে দেও সেই কনভারসেশনের কথা বলছিল যেখানে ডলির স্বামী ডলিকে বলেছিল শয়তানের বাচ্চা সংক্রান্ত কথাগুলো। দেও বলেছিল, সাথে সাথে আমার সামনে এখানে আসার পর পথ খুলে গেল। আমি ছুটে এসেছিলাম আমার ভোগকে নিতে, কিন্তু অদৃশ্য কারণের ভোগকে সে নিয়ে যেতে পারেনি। বসে বসে ভাবলাম, তাহলে এই বিশ্বাসঘাতকদের দিয়েই কর্মসাধন করাবো। এরপর তুই জানিস বলে সে একটা গালি দিল আমাকে। আমি তাকে বলি, শুন, আর নাচানাচি করিস না, আর অল্প কিছুক্ষণ, এবার এর চেয়েও বেশি কষ্ট দেব তোকে। কোথায় কোথায় নিমজ্জিত হয়েছিলি না, এর চেয়ে বেশি নিমজ্জিত হবি এবার। এই কথা বলে উঠে বেরিয়ে আসি আমি বাইরে, আর প্রস্তুতি নিতে শুরু করি রাতের জন্য। আমির সাহেবের কথা অনুযায়ী আমার বাসার ছাদে আগুন জ্বালাই। আমির সাহেব একটা ব্যাগ এনে ফেলেছিলেন ডলির বাসার সামনে। সেই ব্যাগ থেকে ডলির স্বামী করা জাদুর বস্তুগুলো নিয়ে আসি সেই ছাদে। ডলি আর তার বাচ্চাকে বাসা থেকে বের করে দিয়ে কেবল আমিই ছিলাম সেই বাসায়, আর ছিলেন আমির সাহেব। আমি নিচে নেমে ডলির স্বামীর বাঁধন খুলে দিই। সে তখন স্বাভাবিক ছিল, কারণ এমন সময়ে যখন এমন প্রক্রিয়া শুরু হবে তখন এন্টিটি দূরে দূরে থাকে। আমি উপরে এনে আগুনের সামনে ওনাকে বসাই। এখানে একটা কথা আপনাদের জানাতে চাই, আমি এইভাবে এখন আর কাজ করি না, কিন্তু ডলির স্বামীর ক্ষেত্রে করতে হচ্ছে, কারণ আগে এই প্রক্রিয়াতেই মহারাজ এখান থেকে সরে গিয়েছিল। আমি সরে এসে আমির সাহেবের সামনে দাঁড়াই। আমির সাহেব বলে উঠল, সামনে থাকা জিনিসগুলো আগুনে ফেলে দাও। আমি তার কথা মতো জিনিসগুলো ফেলে দিলাম। কয়েক সেকেন্ড পরেই ডলির স্বামী বিকটভাবে একবার নাকে ডেকে উঠে সে দাঁড়িয়ে গেল। এক পা তুলে তার ঋষি মুনিদের মতো করে অন্য পায়ের সাথে ঠেকিয়ে দিল। ডান হাতে অদৃশ্য ডুগডুগি সে বাজাতে লাগলো। সাথে সাথে আগুনটা লাফ দিয়ে বের হয়ে উঠে গেল একবার, যার জন্য আমি একটু সরে গিয়েছিলাম। আগুনের শিখা কমে গেলে দেখতে পাই ফ্লোরে বেহুশ ডলির স্বামী, আর আমাদের সামনে দাঁড়িয়ে আছে অঘরী রূপী সেই দেও, এক পাওয়ালা দেও, যার মাথায় চুলে ঝুটি, গলায় হাড়ের হাড় বলতে মানুষের হাড়ের হাড়। পেটের উপর একটা বাচ্চা ঝুলে আছে, চোখগুলো লাল। আমি ডলির স্বামীর কিছু হয়েছে ভেবে এগুতে যাব, আমির সাহেব বাধা দিয়ে বলেন, না সে ঠিক আছে, ভেবো না। এরপর আমরা কোরআনের আয়াত পড়তে শুরু করি, আর আমির সাহেব একটা চাবুক বাতাসে মারা মতো করে অদৃশ্যতে বাতাসে কিছু মারছিল। এক এক শব্দে আমির সাহেবের সামনে দেও লাফিয়ে উঠছিল। হঠাৎ সে ডলির স্বামীর উপর শুয়ে পড়তে গেলে আমির সাহেব সজোরে একটা শব্দ করেন বাতাসে, যা দারুণ রীতিমতো ডিগবাজি খেয়ে পড়ে সেই দেও। আমির সাহেবের গলা থেকে মালাটা টান দিয়ে ছিঁড়ে তা আগুনের মধ্যে ছুঁড়ে মারে, আর আমি দেখতে পাই আগুনের মধ্যে গড়াগড়ি খাচ্ছে সেই সদ্য জন্মে নেওয়া বাচ্চাগুলো। সে তার শক্তি হারিয়ে ফেলেছিল। আমির সাহেব তাকে বলল, কত দূরে যাবি তুই নিজেই বল। তখন সে 3টা আঙ্গুল দেখায়। আমির সাহেব বলল, 3 সমুদ্র সীমার মধ্যে আর তুই কোনোদিন আসবি না। এরপর যদি কোনোদিন আমরা তোকে সীমানার মধ্যে দেখি, তাহলে সেদিনই তোর হবে শেষ দিন। এটা বলার পর আমির সাহেব আমাকে বলেন, আগুন নেভাও। আগুন নেভানোর পর প্রচণ্ড ধোঁয়ার কারণে আমার ছিল কিছু দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আমি কোনো কিছুর লাভ দিয়ে চলে যাওয়ার অনুভূতিটা টের পেয়েছিলাম। ধোঁয়া কেটে যাবার পর আমির সাহেব আমাকে বলেন, চলে গেছে বদমাস, আল্লাহ যদি চান আর কিছু হবে না। কিন্তু এটা বলতে বলতে তিনি অচেতন থাকা ডলির স্বামীকে অবজ্ঞা করে বলেন, একে আর স্ত্রীকে বলে দিও নাফরমানি যাতে আল্লাহর সাথে না করে, আর বলে দিও কখনো এদের নাম ধরে কথা যেন না বলে। আমির সাহেব চলে যান। ডলির স্বামীর হুঁশ সে রাতে ফেরেনি। সেদিন সকালবেলা ফেরে। এরপর থেকে আল্লাহর রহমতে সমস্যা হয়নি তাদের। আর আমি তাদের কড়া ভাষায় বলে দিয়েছিলাম, মেয়ে হয়ে জন্ম নেওয়া শিশু ছেলে হোক বা যাই হোক, এটা আল্লাহর ইচ্ছা, এটা নিয়ে বাড়াবাড়ি যেন না হয়। চিকিৎসা চলুক, যা হবার হবে, কিন্তু নাফরমানি যেন না হয়।
আমি অনেক কিছুই এই ঘটনায় উল্লেখ করিনি, কারণ ডলি আর তার স্বামীকে তাদের সন্তানকে নিয়ে সে দেও বর্বরচিত কিছু কাজ করিয়েছিল, যা শুনতে আপনাদের ভালো লাগবে না। আর আপনারা হয়তো ভাবতে পারেন এমন কি আলাপ হলো যে দেও মুক্ত হয়ে ছুটে এসে তাদেরকেই ধরেছে। আসলে আমি এই ঘটনায় উল্লেখ করিনি যাতে কিছু অংশ আমি এড়িয়ে যেতে পারি। সে আলোচনায় ছিল এই দেওয়ের নাম। মূলত এদের নাম একটাই হয়, আর এই নাম নিলেই তারা বুঝতে পারে কেউ তাকে ডাকছে। সেদিন ওই আলোচনায় যখন এই দেওয়ের নাম নিয়েছিল ওর স্বামী, ঠিক তখনই দেও এখানে আসার জন্য যেই বাধা ছিল সেই বাধা থেকে মুক্ত হয়ে গিয়েছিল। কারণ নাম ধরে তাকে তার জিনিস দেওয়ার কথা বলার জন্যই মুক্ত হয়ে গেছিল সে। আর পুনরায় সে তার বাসনায় সিদ্ধ হস্ত হতে এখানে চলে আসে। আশা করি আপনারা ভালো থাকবেন। আল্লাহ যদি সব ঠিক রাখেন, ইনশাল্লাহ জাজ্জান নিয়ে আমি আসবো আপনাদের সামনে। আগেই বলে রাখতে চাই, আমার জীবনের বর্বরচিত ঘটনা জারি ঘটিয়েছিল, তাই ঘটনাটি বর্বরচিত হতে পারে, কারণ যা দেখেছি, যা শুনেছি, যা ভোগ করেছি তা আপনাদেরও শোনাবো। আল্লাহ হাফেজ। ঘটনাটি যখন ঘটেছে সময়কাল 2009 সাল। উনি তখন ক্লাস 4-এ পড়েন, অর্ধবার্ষিক পরীক্ষা উনি দিয়েছেন। ওই সময় হয় কি, বিভিন্ন কওমি মাদ্রাসাগুলোতে ভর্তি শুরু হয়েছে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, কওমি মাদ্রাসাগুলোতে ভর্তির যে সময়কালটা, এটা কিন্তু আমাদের গতানুগতিক স্কুল কলেজগুলোর যে ভর্তির সময়, এটার সাথে বেশ পার্থক্য রয়েছে। কারণ হচ্ছে রোজার ঈদের পরে যে শাওয়াল মাস শুরু হয়, এই শাওয়াল মাস থেকে সাধারণত ভর্তিটা শুরু হয় কওমি মাদ্রাসাগুলোতে। তো শাওয়াল মাস তো দেখা যাচ্ছে যে এটা এদিক ওদিক হয়ে যায় ইংরেজি যেই বছর এটার সাথে, কখনো দীর্ঘ সময় পর শীতকালে পড়ে, গ্রীষ্মকালে পড়ে। তো 2009 সালে ওই সময়ে হয়েছে কি, এটা পড়ে গেছে এমন একটা সময়, তখন বিভিন্ন স্কুলগুলোতে দ্বিতীয় সাময়িক পরীক্ষা বা অর্ধবার্ষিক পরীক্ষা হয়েছে, এরকম একটা সময়। এখন অনেকেই মাদ্রাসায় ভর্তি হচ্ছে। তো ওনার কিন্তু ছোটবেলা থেকে ইচ্ছা ছিল মাদ্রাসায় উনি পড়বেন। মাদ্রাসার বাচ্চাদের আসা যাওয়া, চালচলন, কথাবার্তা, এটা ওনাকে খুব টানতো। তো উনি মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য বাড়িতে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। বাড়ির লোকজন শুরুতে তাকে মাদ্রাসায় ভর্তি করাতে আগ্রহী না হলেও পরবর্তীতে ছেলে মাদ্রাসায় পড়তে চাচ্ছে, পিতামাতা যদি এটা না করেন বিষয়টা কেমন দেখা যায়। তো ওনার আগ্রহ দেখেই পরিবার থেকে স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়। মাদ্রাসাটির নাম উল্লেখ করেন নাই, ওটা খুবই একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা ওনাদের এলাকার। মাদ্রাসাটার অবস্থান কিশোরগঞ্জের তারাইল উপজেলার জাওয়ার ইউনিয়নের পূর্ব জাওয়ার গ্রামে। ওই মাদ্রাসার পেছনেই ছিল একটি বিল। ওই বিলকে সবাই মরার চড়ার বিল বলে। ওই বিলেই নাকি ভয়ঙ্কর একটা জিনের বসবাস রয়েছে। তাকে গ্রামের সবাই মরার চড়ার আবু বলতো। এই মরার চড়া বিল শুষ্ক মৌসুমে শুকিয়ে যায়, ধান চাষ হয়, আর বর্ষার মৌসুমে পানিতে থই থই করে অনেক মানুষ সেখানে মাছ ধরে। তো মাদ্রাসায় যাওয়ার পর মাদ্রাসার যিনি শিক্ষক রয়েছেন, উনি খুব কঠোরভাবে কিছু নির্দেশনা দেন। সবাইকে বলে দেন যে নতুন যারা আসছো তারা খুব সাবধানে এই বিষয়গুলো মেনে চলবা। প্রথমত, রাতের বেলা একা কেউ বাইরে যাবা না, নিশ্চয়ই যাবা তবে সাথে কাউকে নিয়ে যাবা। রাতে বাইরে যদি বের হও, তখন কেউ যদি তোমাদেরকে ডাকে এই এদিকে আয় এদিকে আয়, তখন বলবা যে ওস্তাদ বলছে পান খেয়ে যান, মানে ওস্তাদ পান খেয়ে যেতে বলছেন। তো স্থানীয় যেই ল্যাঙ্গুয়েজ, আঞ্চলিক ভাষায় ওই হুজুর বলেছেন যে এটা বলবা যে ওস্তাদ বলছে পান খেয়ে যাইতান। এইটা বলার পর নাকি আর ডাকবে না, মানে হুজুর পান খাওয়ার দাওয়াত দিছে, এটার পরে এটা চুপ হয়ে যাবে আর ডাকবে না। তো এই কথাগুলো হুজুররা বলেছিলেন, কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট যেহেতু ওখানে পড়ে, রাতের বেলা বাইরে বের হলে তার খুবই পরিচিত কোনো আত্মীয়ের গলা নকল করে বা বেশ ধরে অনেককেই নাকি বাইরে নিয়ে যেত। অনেক স্টুডেন্ট বিপদেও পড়েছে। এই কারণেই ওস্তাদজি সতর্ক করেছিলেন নতুন করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে। আর প্রতিনিয়তই তো অনেক ছোট ছোট বাচ্চারা এসে ভর্তি হয়। আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন নাজমুল হক রাসেল ভাই, উনি তো সময় ছোট ছিলেন, এই কারণে ওনাদেরকেও তো বিষয়টা জানতে হবে। হুজুর এই কারণেই বিষয়গুলো নতুনদেরকে জানিয়েছিলেন।
তো মাদ্রাসায় যাওয়ার পর হুজুরের কথা যখন শুনলেন, আরও কিছুটা জানতে তো আগ্রহ হবে, এটাই স্বাভাবিক। গ্রামের একজন মুরব্বীর কাছ থেকে কিছু তথ্য জানলেন এই রাসেল ভাই। ওই মরারচড়ার বিল একটি জিন রয়েছে। এটি নাকি একটা বামন আকৃতির জিনের বেশে থাকে। উচ্চতা 2-3 বছরের বাচ্চা যতটুকু উচ্চতা হয় সাধারণত আমাদের দেশে, ওই রকম। 2009 সালের আগে ওই ইউনিয়ন একজন চেয়ারম্যান ছিলেন, যার নাম হচ্ছে শাহরিয়ার খান। তার ছোট ভাইয়ের নাম ছিল পল্টু। ওই পল্টু প্রতি বছর ওই মরারচড়া বিল সরকারের কাছ থেকে 1 বছরের জন্য ইজারা নিত। মাছ ধরার মৌসুমে পানি কমে যাওয়ার যখন সময়টা আসে, তখন অনেক মানুষ তো রাতের বেলা মাছ ধরার জন্য বের হয়। পল্টু ওই বিলটা সরকারের কাছ থেকে ইজারা নিয়ে ওই বিলে যত মাছ রয়েছে সেই মাছগুলো ধরতো, বিক্রি করতো, এটাই ছিল তার ব্যবসা। তো পল্টুর লোকজন ছিল পাহারা দেওয়ার জন্য, যাতে করে কেউ মাছ ধরতে না পারে। যেহেতু সে একটা টাকা পয়সা খরচ করে সরকারের কাছ থেকে ইজারা নিয়েছে, যাতে করে কেউ মাছ চুরি করতে না পারে, তার লোকজন সেটা দেখত। পল্টু নিজেও মাঝে মাঝে বিল পরিদর্শনে আসতো, আর তার বাড়িও ওই বিলের কাছেই। তার একটা বাইক ছিল। এই বাইকটা জাম্পিং বাইক বলা হতো, কারণ আমরা নিজেরাও দেখেছি, এখনও মাঝে মাঝে দেখা যায় এক ধরনের প্লাস্টিকের বডির বাইক, যেটার বডির বেশ কিছু অংশ প্লাস্টিকের, এগুলো জাম্প করতে পারে। ছোটবেলা আমরা দেখতাম, এখন যদিও খুব কম দেখা যায়। তো উনি ওই ধরনের একটা বাইক চালাতেন। তো ফজরের সময় একবার আসছেন বিল পরিদর্শনে, পানি কম, অনেক জায়গায় সেচ দেওয়া হচ্ছিল। তখন এই যে পল্টু তার ওই বাইকটা নিয়ে বিলের পাশের রাস্তায় দাঁড়ায়। হঠাৎ করে সে লক্ষ্য করে কে যেন মনে হচ্ছে কিছু একটা ধরাধরি করছে, ধস্তাধস্তি করছে। তো পল্টু মনে করেছে কেউ হয়তো বা মাছ চুরি করছে, তাই সে চিৎকার করে বলল, এই কে রে ওখানে? তো 1-2 বার বললেও কোনো উত্তর আসলো না। তো 3বারের বার যখন আবার ডাক দিয়েছে, তখন ওইখান থেকে উত্তর আসে যে আমি এখানে। তখন পল্টু বলল, তুই কি মাছ ধরতেছিস? তখন ওইখান থেকে বলে, হ্যাঁ মাছ ধরি। তখন পল্টু বলে, এই তুই মাছ ধরিস কেন? তুই জানিস না এই বিলটা আমি সরকারের কাছ থেকে লিজ নিছি? তখন ওই জিনিসটা বলে ওঠে, ধরবো, বেশি করে ধরবো। এই তুই কি করবি রে পল্টু? এই কথা শোনার পর স্বাভাবিকভাবে যে কোনো মানুষের মেজাজ তো গরম হবে, কারণ তার ইজারা নেওয়া বিল আর একজন মাছ ধরতেছে, আবার তার নাম ধরে ডাকাডাকি করতেছে বেয়াদবের মতো। কারণ পল্টু তো একজন বেশ পূর্ণবয়স্ক মানুষ ছিলেন, আর পল্টু দেখতেছেন এই যেই জিনিসটা কথা বলতেছে, এটা 2-3 বছর বয়সী বাচ্চার উচ্চতার সমান। তখন পল্টু বলতেছে, তুই দাঁড়া এখানে, আমি আসতেছি। এই বলে উনি বাইকটা রাস্তায় রেখে সে ওইদিকে আগানো শুরু করেছে। পল্টু কিন্তু ওইটাকে সাধারণ মানুষই মনে করেছে। তখন তো ফজরের সময় আর কি, আলো উঠে গেছে, তখনও লোকজন খুব একটা নাই ওইদিকে। তো পল্টুর আসার কথা শুনে ওই ছেলেটা বললো, আয় এদিকে আয়, দেখাচ্ছি তোকে মজা। এতটুকু ছোট একটা বাচ্চা যদি এই ধরনের কথা একটা বড় মানুষকে বলে, স্বাভাবিকভাবে একটা বড় মানুষের মেজাজ আরও বিগড়ে যাবে। পল্টু তো রাগে ক্ষোভে ফুঁসতে ফুঁসতে ওইটার দিকে গেছে। ওইদিকে যখন গিয়েছে, তখন দেখে যে ওই বাচ্চা ছেলেটার হাতে একটা বড় মাছ। পল্টু রাগে ওই ছেলেটার গলার ওখানে চাপ দিয়ে ধরেছে। আর তখন দেখা গেল এক ভয়ঙ্কর দৃশ্য। ওই ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে, অল্প সময়ের মধ্যে বড় হয়ে ওই পল্টুর সমান হয়ে গেল। তখন পল্টু ভয়ে গলা ছেড়ে দিয়েছে দৌড়। কোনো রকমভাবে সে তার বাইকের কাছে পৌঁছায়, দ্রুত বাইক স্টার্ট দিয়ে বাড়িতে চলে যায়। যাওয়ার সময় পেছনে একটা আওয়াজ শুনতে পায় যে ওই অবয়বটা বলছে, পল্টু রে, আজকের মতো তোকে ছেড়ে দিলাম, আবার যদি এইখানে তোকে দেখি, মনে রাখিস তোর জীবনের শেষ দিন হবে। এই ঘটনার পর যখন ইজারার মেয়াদটা শেষ হয়ে যায়, এরপর থেকে আর কখনোই পল্টু ওই বিল ইজারা নেয় নাই। তো এই ঘটনাটা ওই মুরব্বী বলেছিলেন রাসেল ভাইকে। এই ঘটনা শোনার 1 থেকে 1.5 মাস পরের কথা। রাসেল ভাইয়ের আম্মু বাড়ি থেকে আসার সময় চিড়া ভাজা, চালের গুঁড়া, এই জিনিসগুলো দিয়ে দিয়েছে রাসেল ভাইকে মাদ্রাসায় যাওয়ার সময়। তো মাদ্রাসা আসার পর যখন এগুলো খেয়েছেন, তখন ওনার তো পেটে ব্যথা শুরু করেছে, খুব পেটে ব্যথা। তো শুধু পেটে ব্যথা বললেই এটা হবে না, সাথে সাথে তার ডায়রিয়াও শুরু হয়েছে। এখন রাতের বেলা
এখানে তো বাইরে যাওয়া নিষেধ। এটা একটা সমস্যা হলো যে ঘন ঘন বাইরে যেতে হবে, ওয়াশরুমে যেতে হবে। পারতপক্ষে উনি বাইরে যেতে চাচ্ছিলেন না, কিন্তু কি করবেন, বাইরে তো যেতেই হবে। এখন উনি হঠাৎ করে আওয়াজ শুনতে পেলেন যে সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চা যেভাবে কান্না করে ঠিক তেমন করে কান্না কেউ করছে, এমন কান্নার আওয়াজ আসছে। তো ওনাদের হেফজ বিভাগের পেছনে দক্ষিণ সাইডে নুরানি বিভাগ থেকে পশ্চিম সাইডে আর কি বড় হুজুরের কবর রয়েছে, মানে ওই মাদ্রাসা যিনি বড় হুজুর ছিলেন তার কবর রয়েছে। সেই কবরের পাশ থেকে কান্নার আওয়াজটা আসছিল। তো রাসেল ভাই বলেছেন ওনার স্পষ্ট মনে আছে 1 মিনিটের মতো কান্না চলার পর ওনাদের নুরানি বিভাগের সাথে ছিল জামাত বিভাগ। তো মেশকাত জামাতের এক বড় ভাই উনি চিৎকার করে বলে ওঠে, রে কে রে এত রাত্রে কান্নাকাটি করে। এটা বলার পরপরই ওই কান্নাটা থেমে যায়। 3-4 মিনিট পরে ঘটলো আরও একটা ভয়ের ঘটনা। এই যে রাসেল ভাই যেখানে শুয়েছেন ঠিক ওই সোজা বরাবর বাইরে বিড়ালের মিউ মিউ আওয়াজ, আর টিনের যে বেড়া, এই বেড়ার উপরে নখ দিয়ে আঁচড়ানোর আওয়াজ হচ্ছে। এভাবে 3-4 মিনিট কন্টিনিউ হয়েছিল। এমনিতেই তো ওনার পেটে ব্যথা, ওয়াশরুমে যাওয়ার দরকার বারবার, তার মধ্যে এই ধরনের সমস্যা চলছে। তো উনি তো ছোট মানুষ, ওই সময়টা ওনার জন্য এতটাই ভয়াবহ ছিল যে সেটা বলে বোঝানো যাবে না। 3-4 মিনিট এরকম আওয়াজ হয়েছিল। তো একটা সময় উনি ঘুমিয়ে যান। এরপর অবশ্য আর কোনো কিছু টের পাই নাই। এরপরও কিন্তু ওই মাদ্রাসা উনি 5 বছর কাটিয়েছেন, কোনোদিন রাত্রে আর ওই কান্নাটা শোনেন নাই। তবে একটি রহস্যময় জিনিস উনি সবসময় দেখতেন, সেটা হচ্ছে ওই মাদ্রাসার উত্তর এবং দক্ষিণ পাশ, এই দক্ষিণ পাশ এবং উত্তর পাশে একটা কালো কুকুর আর একটা কালো বেড়াল একসাথে বসে থাকতো জোড়ায় জোড়ায়। কুকুর বিড়াল কিন্তু একসাথে হলে ঘেউ ঘেউ করে, বিড়ালটা রাগে গড়গড় শব্দ করে, কুকুর কামড় দেওয়ার চেষ্টা করে। কিন্তু এই কুকুর বিড়াল দুটো একসাথে বসে থাকতো, উত্তর দিকেও এক জোড়া, দক্ষিণ দিকেও এক জোড়া। এরা ঘেউ ঘেউ করতো না, কোনো শব্দও করতো না, চুপচাপ বসে থাকতো। তবে শুধু এশার নামাজের পর কিছু সময় দেখা যেত। দিনের বেলায় বা সন্ধ্যার পর কখনোই এই কুকুর বিড়াল দুটোকে দেখা যেত না। এই 2 জোড়া কুকুর বিড়াল সব সময় একসাথে বসে থাকতো, দুটো দক্ষিণ পাশে, দুটো উত্তর পাশে। কুকুর বিড়াল একত্রে বসে থাকা আবার দিনের বেলাও এগুলোকে না দেখা, এটা এক রহস্য। আর মরার চড়ার আবু, এই জিনিসটা নাকি এখনও সেখানে রয়েছে। তো এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রাসেল ভাইকে দারুণ একটি ঘটনা আমাদেরকে শেয়ার করার জন্য। আশা করছি আপনার কাছ থেকে আরও অসংখ্য ঘটনা আমরা পাবো। ওয়ালাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে যে ঘটনাটি পাঠিয়েছেন সে একজন ট্রাক ড্রাইভার। তার অনুরোধে তার নাম পরিচয় গোপন রাখছি। তিনি দাবি করেছেন বহু বছর আগে বাংলাদেশের এক নির্জন মহাসড়কে ঘটে যাওয়া এই ঘটনার পর তিনি আর কখনো গভীর রাতে একা ট্রাক চালাতে পারেননি। ঘটনাটি শুরু হয় বর্ষার এক রাতে। রাত তখন প্রায় 1টা। চারদিকে ঝিরঝিরে বৃষ্টি, রাস্তার 2 পাশে বিশাল বটগাছ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে পুরো হাইওয়েটা কয়েক সেকেন্ডের জন্য আলোকিত হয়ে আবার অন্ধকারে ডুবে যাচ্ছিল। আমি পাথর বোঝাই ট্রাক নিয়ে উত্তর দিক থেকে দক্ষিণে যাচ্ছিলাম। পুরো রাস্তা প্রায় ফাঁকা, অনেকক্ষণ ধরে কোনো গাড়ি আমার চোখে পড়ছিল না। হঠাৎ আমার গাড়ির রেডিও নিচ থেকেই কেন জানি না বন্ধ হয়ে গেল। আমি ভাবলাম হয়তো তারে কোনো সমস্যা হয়েছে। আর ঠিক তখনই ট্রাকের কেবিনের ভিতরটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। জানালাগুলো বন্ধই ছিল, এসিও চলছিল না। তারপর সামনে হেডলাইটের আলোয় দেখলাম রাস্তার মাঝখানে সাদা কাপড় পরা একজন মানুষ দাঁড়িয়ে আছে। আমি দ্রুত ব্রেক চাপলাম, কিন্তু ট্রাকটা তার গায়ে লাগার আগেই সেই অবয়টি ধোঁয়ার মতো কেন জানি না মিলে গেল। আমি ভেবেছিলাম হয়তো চোখের ভুল। আমি আবারও গাড়ি চালাতে শুরু করলাম। প্রায় 5 মিনিট পর
পিছনের মিররে তাকিয়ে দেখি ট্রাকের পিছনে একই সাদা অবয়ব দাঁড়িয়ে আছে। প্রায় 5 মিনিট পর আমি পিছনের মিররে তাকিয়ে দেখি ট্রাকের পিছনে একই সাদা অবয়বটি দাঁড়িয়ে আছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? ট্রাক তখন আমার ঘন্টায় 80 কিলোমিটার গতিতে চলছে। কেউ কিভাবে পিছনে হঠাৎ দাঁড়িয়ে থাকতে পারে? আমি আবারও তাকালাম। এবার আর কাউকে আমি দেখতে পেলাম না। নিজেকে বুঝিয়ে বললাম, হয়তো ক্লান্তির কারণে ভুল দেখেছি। কিন্তু ঠিক তখনই কেবিনের ভিতর থেকে ভেসে এলো খুব নিচু স্বরে কারো কথা, থামাবেন না। আমি চমকে চারদিকে তাকালাম। কেবিনে আমি ছাড়া আর কেউ নেই। স্টিয়ারিং শক্ত করে ধরে সামনে তাকাতেই দূরের রাস্তার উপর আবারও সেই সাদা অবয়বটি দাঁড়িয়ে থাকতে দেখলাম। কিন্তু এবার সে একা নয়, তার পাশে আরও কয়েকটি লম্বা ছায়ামূর্তি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার ট্রাকের দিকেই তাকিয়ে আছে। আমি ভেবেছিলাম হয়তো এটা আমার মনের ভুল। সামনের রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা সাদা অবয়বগুলো দিকে ট্রাক যতই এগোচ্ছিল ততই মনে হচ্ছিল তারা যেন আরও লম্বা হয়ে যাচ্ছে। হেডলাইটের আলো তাদের গায়ে পড়লেও কোনো ছায়া পড়ছিল না। আমি জোরে হর্ন বাজাতে শুরু করলাম। একবার না, দুবার না, তারপর একটা না, অনেকবার আমি হর্ন বাজাচ্ছিলাম, কিন্তু তারা 1 ইঞ্চিও সরল না। আর ঠিক তখনই ট্রাকের ইঞ্জিন কেঁপে উঠল। স্পিড মিটারে কাঁটা ধীরে ধীরে নিচে নামতে লাগলো, অথচ আমি অ্যাক্সিলারেটরটি পুরো চাপ দিয়ে রেখেছি। হঠাৎ সব অবয়ব একসঙ্গে অদৃশ্য হয়ে গেল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পেছনে মিররে তাকাতেই আমার বুকের ভিতর যেন হিম হয়ে গেল। সবগুলো অবয়ব এখন ট্রাকের ঠিক পিছনেই দাঁড়িয়ে, কিন্তু ট্রাক তো তখনও চলছিল। এটা কিভাবে সম্ভব? পরের মুহূর্তেই ট্রাকের বডির ওপর ধুমধুম করে শব্দ হতে লাগলো। মনে হচ্ছিল কেউ ভারী কিছু নিয়ে ছাদের উপর হাঁটছে। আমি সাহস করে জানালার কাজ সামান্য নামিয়ে কান পাতলাম। শব্দটা এবার আরও পরিষ্কার, কারো ধীরে ধীরে পায়ের আওয়াজ এক প্রান্ত থেকে অপর প্রান্ত। তারপর কেবিনের ডান পাশের দরজায় 3 বার টোকা পড়ল, টক টক করে। আমি তাকালাম। দরজার কাছের উপরে কেউ নেই, কিন্তু কাছের উপর ধীরে ধীরে ভেজা হাতের 5টি আঙ্গুলের ছাপ যেন ফুটে উঠল। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আর ঠিক তখনই ট্রাকের রেডিও, যা অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছিল, তা হঠাৎ নিচ থেকে চালু হয়ে গেল। কিন্তু কোনো গান বাজছিল না, শুধু ভাঙা ভাঙা একটি কণ্ঠ বারবার একই কথা বলছিল, পেছনে তাকিও না, পেছনে তাকিও না। আমি নিজেকে সামনে তাকিয়ে গাড়ি চালাতে লাগলাম। কিন্তু কয়েক সেকেন্ড পরেই কেবিনের ভিতর থেকে খুব কাছে কারো ঠান্ডা নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পেলাম। মনে হচ্ছিল আমার ঠিক পিছনের সিটে কেউ বসে আছে। আমি ধীরে ধীরে পিছনে মিররের দিকে তাকিয়ে চোখ তুললাম, আর সেখানে যা দেখলাম তা আমি আজও ভুলতে পারিনি। আমি ধীরে ধীরে পিছনে মিররে তাকিয়ে দেখলাম পিছনের সিটে সত্যি কেউ বসে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, মাথাটা নিচু, গায়ে ভেজা সাদা চাদর, লম্বা কালো চুল মুখ ঢেকে রেখেছে। অথচ ট্রাকের সব দরজা ভিতর থেকে লকই করা ছিল। আমি সাহস করে পেছনে আবারও ঘুরে তাকালাম। সিটটি এবার পুরোপুরি খালি। আবার মিররে তাকাতেই সেই অবয়বটি যেন পিছনেই বসে আছে। এবার সে ধীরে ধীরে মাথা তুলছে। আমি আর তাকিয়ে থাকতে পারলাম না, চোখ সরিয়ে সামনের দিকে মন দিলাম। আর ঠিক তখনই ট্রাকের ইঞ্জিন এক ঝুঁকিতে যেন বন্ধ হয়ে গেল। ট্রাক ধীরে ধীরে রাস্তার মাঝখানেই থেমে গেল। চারপাশে শুধু বৃষ্টি আর বাতাসেরই শব্দ। হেডলাইটের আলোয় সামনে একটি পুরনো মাইল ফলক দেখা গেল। সেখানে কাদামাখা অক্ষরে লেখা, সতর্কতা, সামনে দুর্ঘটনা প্রবণ এলাকা। আমি ইঞ্জিন স্টার্ট দেওয়ার অনেক চেষ্টা করলাম, 1 বার 2 বার 3 বার। ইঞ্জিনে যেন কোনো সারা শব্দই নেই। হঠাৎ কেবিনের বাইরে কারো ধীর পায়ের শব্দ শুনতে পেলাম, টক টক টক।
শব্দটা ট্রাকের চারপাশেই যেন ঘুরছে। তারপর ড্রাইভারের জানালার পাশে এসে যেন থেমে গেল। আমি নিঃশ্বাস বন্ধ করে বসে রইলাম। কয়েক সেকেন্ড পরে জানালার কাছে ধীরে ধীরে একটি ফ্যাকাশে মুখ যেন ভেসে উঠল। মুখটি নিঃশব্দে আমার দিকেই তাকিয়ে আছে। কোনো রাগ নেই, কোনো হাসি নেই, শুধু অস্বাভাবিক স্থির দুটি চোখ। আর ঠিক তখনই দূরে আরেকটি ট্রাকের হেডলাইটে দেখা গেল আলোটা কাছে আসতেই জানালার মুখটি এক মুহূর্তে যেন মিলিয়ে গেল। এর সঙ্গে আমার ট্রাকের ইঞ্জিন নিচ থেকেই চালু হয়ে উঠল। আমি আর সেখানে এক সেকেন্ডও দাঁড়াইনি। পূর্ণ গতিতে ট্রাক চালিয়ে এলাকাটা ছেড়ে বেরিয়ে এলাম। কিন্তু ভোরের দিকে একটি চায়ের দোকানে থামার পর দোকানদার আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, ভাই, আপনার ট্রাকের পেছনে কাদা দিয়ে একটা হাতের ছাপ আছে, আর মনে হচ্ছে কেউ অনেক দূর পর্যন্ত ট্রাকের পেছন ধরে ঝুলে আসছে। আমি কাঁপতে কাঁপতে ট্রাকের পেছনে গেলাম। তারপর যা দেখলাম সেটা আমাকে আজও রাতে ঘুমাতে দেয় না। আমি ধীরে ধীরে ট্রাকের পিছনে গিয়ে দেখি পেছনের দরজায় 5টি নয়, অসংখ্য হাতের ছাপ। ছোট, লম্বা, মনে হচ্ছিল একসঙ্গে অনেক মানুষ কাদামাখা হাত দিয়ে ট্রাকটিকে স্পর্শ করছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, হাতের ছাপগুলো নিচ থেকে উপরে নয়, বরং উপর থেকে নিচে নেমে এসেছে, যেন কেউ ট্রাকের ছাদ থেকে ধীরে ধীরে নিচে নেমে এসেছিল। আমি কিছু না বলে ট্রাকে উঠে দ্রুত সেখান থেকে চলে এলাম। ঘটনাটি দুঃস্বপ্ন ভেবেই ভুলে যেতে চেয়েছিলাম, কিন্তু কয়েকদিন পর মালিক আমাকে আবার সেই একই রুটে যেতে বললেন। আমি অনেক অজুহাত দিলেও শেষ পর্যন্ত আমাকে যেতেই হলো। রাত তখন প্রায় 1। ঠিক সেই জায়গার কাছাকাছি পৌঁছাতেই ট্রাকের রেডিও নিচ থেকে আবারও চালু হয়ে গেল। কোনো গান নয়, শুধু শব্দের মধ্যে একটি বাক্য বারবার ভেসে আসছিল, আজ থামবে। আমার বুক যেন বারবার ধরপড় ধরপড় করতে লাগলো। আমি গতি বাড়িয়ে দিলাম। হঠাৎ সামনের রাস্তার পাশে দেখলাম একটি পুরনো ভাঙাচোরা ট্রাক দাঁড়িয়ে আছে। তার সামনে একজন বৃদ্ধ হাত তুলে ইশারা করছেন। তিনি সাহায্য চাইছেন বলেই মনে হচ্ছিল। আমি কয়েক সেকেন্ডের জন্য দ্বিধায় পড়লাম। তারপর আগের রাতের কথা মনে পড়তেই ট্রাক না থামিয়ে আমি আবারও পাশ কাটিয়ে চলে গেলাম। প্রায় আধা কিলোমিটার যাওয়ার পর সাহস করে পেছনে মিউরে তাকালাম। রাস্তা পুরোপুরি ফাঁকা, না বৃদ্ধ, না ভাঙ্গা ট্রাক, না কোনো কিছু। যেন এক নিমিষেই সেখান থেকে সব কিছু অদৃশ্য হয়ে গেছে। পরের দিন সকালে একটি ট্রাক স্ট্যান্ডে গিয়ে এলাকার এক বৃদ্ধ চালকের সঙ্গে আমার কথা হল। আমার কথা শুনে তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, অনেক বছর আগে ওই এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়েছিল। তারপর থেকে অনেক চালকের দাবি করেন গভীর রাতে সেখানে অদ্ভুত সব দৃশ্য দেখেছেন। তাই আমরা রাত হলে যতটা সম্ভব ওই জায়গা এড়িয়ে চলি। তার কথা শোনার পর থেকে আমি আর কখনো একা গভীর রাতে সেই রোডে ট্রাক চালাইনি। আমি আজও জানি না ঘটনাটি সত্যি ছিল নাকি দীর্ঘ ক্লান্তি আর ভয়ের কারণে দেখা এক বিভ্রম। তার উত্তর আমার কাছে আজও নেই। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই।